শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। ওকে। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णै जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শুভ সন্ধ্যা সবাইকে। আচ্ছা, বিগত ক্লাসে আমরা মানে কারক বিভক্তির পরিচয় আমাদের হয়েছিল, তাই তো? কোন কারকে কোন বিভক্তি হয়, কটা বিভক্তি ইত্যাদি বিষয়গুলো আমরা দেখেছিলাম। আর ওখানে কারো কোনো প্রশ্ন ছিল? মানে প্রত্যেকে স্টাডি মেটেরিয়াল দেখেছিলেন? ওখানে কারো কোনো প্রশ্ন আছে কিছু? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে কথা। ঠিক আছে। আচ্ছা, তো বিগত স্টাডি ক্লাসে মেট আমরা আমরা দেখেছি আর কি। কোনো হ্যাঁ, মানে আমার তো সেরকম কোনো কোশ্চেন নেই আর কি। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তো বিগত ক্লাসে আমরা দেখেছিলাম যে বিভক্তি 7টা, কারক 6টা এবং আমাদের 3টে বচন। তো এই সমস্ত বিষয়গুলো, টেকনিক্যাল বিষয়গুলো আমরা দেখেছিলাম, এবং যেগুলো মিলিয়ে আমাদের শব্দরূপের যে সংখ্যাটা, মানে একটা শব্দের শব্দরূপ
সেটা সংখ্যাটা গিয়ে দাঁড়ায় হচ্ছে 7টা বিভক্তি, প্রত্যেকটি বিভক্তির 3টে করে বচন, তাহলে মোট 21টি রূপ আমাদের হয়, তাই না? একটি শব্দরূপে আমরা একটা শব্দরূপের ক্ষেত্রে আমরা 21টা এরকম রূপ পাই। এখন নর শব্দের রূপ বলতে 21টা, এরকম প্রত্যেকটা শব্দের ক্ষেত্রেই তাই। তো এই যে 21টা, সেটা কিভাবে? না, এই 7টা বিভক্তি, প্রত্যেকটা বিভক্তি 3টে করে বচন, তো তাহলে 3 × 7 21। ঠিক আছে। ওটা আমরা আরো মানে আমাদের যে স্টাডি মেটেরিয়াল শেয়ার করা ছিল পদ পরিচয় এই নামে, সেই স্টাডি মেটেরিয়াল আমরা পুরোটাই দেখবো আজকের ক্লাসে। তার আগে একটা বেশ মজার জিনিস, আমরা বিগত ক্লাসে একটা এক্সাম্পল দেখেছিলাম কারক শেখার সময়, মানে কারক বিভক্তি পড়ার সময় একটা এক্সাম্পল দেখেছিলাম, যেখানে আমরা সবগুলো কারক বিভক্তিগুলো পেয়েছিলাম, তাই না? একমাত্র ষষ্ঠী বিভক্তি পাইনি। ওই যে একটা উদাহরণ দেখেছিলাম, রাজা, নদী তীরে, তাই না? রাজকোষাৎ, স্বহস্তেনা, দরিদ্রায়া ধনম দদাতি। এই যে বাক্যটা আমরা দেখেছিলাম, এই বাক্যে আমরা দেখেছিলাম যে সবগুলো কারক, মানে সবগুলো বিভক্তি বলতে 6টা দেখেছিলাম। 6টা বিভক্তি কিসের? 6টা কারকের 6টা বিভক্তি আমরা তার ব্যবহার দেখেছিলাম একটা সেন্টেন্সে, শুধুমাত্র ষষ্ঠী বিভক্তির ব্যবহার আমরা দেখিনি। তো একটা বেশ মজার বিষয় যে আমাদের একটা শ্লোক দেখবো আমরা, যে কিভাবে দেখুন ইউজ হচ্ছে আমাদের এই যে বিভক্তি কিভাবে ব্যবহার করা হচ্ছে বাক্যে। একটা শব্দেরই এই শ্লোকটা আছে, এই শ্লোকে সবগুলো বিভক্তিতেই রাম শব্দের সবগুলো বিভক্তিরই প্রয়োগ এই বাক্যে পায়। বাক্য বলতে এখানে শ্লোক আছে, এটা শ্লোকটা দেখুন, আমি অর্থ বুঝে বুঝে বলছি শ্লোকটা, আপনারা খেয়াল করে দেখুন, বেশ মজাদার, এবং কিভাবে ব্যবহারটা হচ্ছে বাক্যে দেখুন। শ্লোকটা একবার পড়ি আগে। রামো রাজমণিঃ সদা বিজয়তে, রামং রমেশং ভজে, রামেणाभिहता निशाचरचमो, रामाय तस्मै नमः। रामात् नास्ति परायणं परतरं, रामस्य दासोऽस्म्यहम्, रामे चित्तलयः सदा भवतु मे, ভো রাম মামুদ্ধর। তো এখানে খেয়াল করে দেখুন, দেখুন রাম শব্দের মানে এখানে 8টা হাইলাইট করা আছে, তাই না? রাম শব্দের ক্ষেত্রে একটা রামও, একটা রামম, একটা রামেণ, আর একটা রামায়, রামাত, রামস্য, রামে, রাম। আচ্ছা, এবার একটু যদি আমরা খেয়াল করে দেখি, দেখুন একটা জিনিস। আচ্ছা, রাম শব্দরূপ আপনাদের কি পড়া হয়েছে এখনো? রাম শব্দরূপ কি শেখানো হয়েছে? হ্যাঁ, আগের দিন ক্লাসে হয়েছিল এটা। আচ্ছা দেখুন, তো আচ্ছা যদি আমরা রাম শব্দরূপ খেয়াল, এমন হচ্ছে দেখুন রাম শব্দরূপটা, দেখুন এখানে দেখুন, খেয়াল করে দেখুন আমাদের এই যে রাম শব্দের প্রথমা বিভক্তিতে যে রূপগুলো আমরা পাচ্ছি, প্রথমা বিভক্তিতে। আচ্ছা, এবারে একটা জিনিস খেয়াল করতে হবে আপনাদেরকে, এই যে প্রথমা বিভক্তি খেয়াল করে দেখুন দুটো জায়গায় আছে, তাই না? একটা প্রথমা বিভক্তি আর একটা সম্বোধন প্রথমা বিভক্তি, তাই না? প্রথমা বিভক্তির উল্লেখ দুটো জায়গাতে আছে। তো বিষয়টা এরকমই যে প্রথমা বিভক্তি দুটো জায়গাতেই হয়, একটা রামহ রাম রামাহ এখানে হচ্ছে, আর সম্বোধন বোঝাতেও আমরা প্রথমা বিভক্তিরই ব্যবহার করি। তো প্রথমা বিভক্তি বলতে আমরা বুঝবো সবসময় দুটোতেই, এমনি উল্লেখের ক্ষেত্রে, উল্লেখ যখন করছে কোনো কিছুর তখন, আর একটা সম্বোধনের ক্ষেত্রে। তো খেয়াল করে দেখুন এই যে 8টা রূপ আছে এক বচনের, রামহ, হে রাম, রামম, রামেণ, রামায়, রামাৎ, রামস্য, রামে, অর্থাৎ 7টা বিভক্তি এবং সম্বোধন প্রথমা ধরলে আমরা যদি ওটাকে
অ্যাজ এ নাম্বার যদি যদি দুটো ধরি আমরা, মানে প্রথমা বিভক্তি দুটো, তার সাথে আরো 6টা বিভক্তি, মোট 8টা রূপ আমরা পাচ্ছি এখানে, তাই না? 8টা বিভক্তি, মানে 8টা বিভক্তি না, প্রথমার দুটো আর 6টা, তাহলে মোট আমরা 8টা রূপ পাচ্ছি এক বচনে, রাম শব্দের এক বচনে 8টা রূপ পাচ্ছি এরকম। তা 8টা রূপেরই দেখুন ব্যবহার এখানে আছে কিনা দেখুন, এই যে শ্লোকটা আছে। প্রথমাতে রামহা, মানে ওটা ওকারটাকে বিসর্গই ভাবুন, সন্ধি করে ওকার হয়েছে, রামহা। নেক্সট দ্বিতীয়াতে রামম, তৃতীয়াতে রামেন, তাই না? দেখুন দ্বিতীয়াতে, দ্বিতীয় বিভক্তির এক বচন রামম, দ্বিতীয় বিভক্তির এক বচন আচ্ছা, দ্বিতীয় বিভক্তির এক বচন কি হলো? দ্বিতীয় বিভক্তির এক বচন রামম, দেখুন এখানে দ্বিতীয় বিভক্তির এক বচন রামম। নেক্সট তৃতীয় বিভক্তির এক বচনে রামেণ, দেখুন তৃতীয় বিভক্তির এক বচনে রামেণ। নেক্সট চতুর্থী বিভক্তির এক বচনে রামায়, দেখুন চতুর্থী বিভক্তির এক বচন রামায়। পঞ্চমী বিভক্তির এক বচনে রামাত, দেখুন রামাত। ষষ্ঠী বিভক্তির এক বচনে রামস্য, দেখুন রামস্য। সপ্তমী বিভক্তিতে দেখুন রামে, দেখুন সপ্তমী বিভক্তির এক বচনে রামে। আর সম্বোধনে হে রামা, মানে কোনো বিসর্গ কিছু থাকবে না, রামা এরকমই। আমি হে শব্দটা জাস্ট প্রয়োগ করতে পারি, নাও করতে পারি, কোনো অসুবিধা নেই, মানে সম্বোধনবাচক কিছু, হে ভো ইত্যাদি কিছু। দেখুন ভো রামা সম্বোধন। তাহলে এখানে সবগুলোরই, মানে প্রত্যেকটা বিভক্তির ব্যবহার আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আপনাদেরকে আগের দিন ওই এক্সাম্পল যেটা বলা হয়েছিল, সেই এক্সাম্পলে দেখানো হয়েছিল মানে কোন কারকে কোন বিভক্তি হয়, কোন কারককে বোঝানোর জন্য কোন বিভক্তির প্রয়োগ করি আমরা, তাই না? তো তাহলে এখন কোন কারককে বোঝানোর জন্য আমরা কোন বিভক্তির প্রয়োগ করি, তাহলে এখানে খেয়াল করে দেখুন। এখন আমরা বলেছিলাম কি কর্তা কারকে প্রথমা, তাহলে এখানে দেখুন প্রথম বাক্যটা দেখুন, রাম রাজমণি সদা বিজয়তে, অর্থাৎ রাম হচ্ছে রাজমণি, মানে রাজাদের মধ্যে আর কি মণি, শ্রেষ্ঠ, সর্বদা বিজয়তে, সর্বদা সে বিজয় প্রাপ্ত হয়, সর্বদা সে জয়ী হয়। তাহলে এখানে কর্তাকে রাম, রাম এখানে প্রথমা বিভক্তি হয়েছে এই বাক্যে। সেকেন্ড বাক্য কি, রমেশম রামম ভজে, রমেশম বলতে রমায়াহ ঈশাহ, মানে রমার ঈশা, মানে রমার যিনি পতি, স্বামী, লক্ষ্মী, লক্ষ্মীপতি যে রাম, তাকে ভজে, আমি ভজন করছি, তার স্তুতি করছি। এখানে তাহলে কাকে ভজন করছি? রামকে। কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পায়, কাকে শব্দ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পায়, সেটা কর্মকারক, কর্মকারকে দ্বিতীয়া, তাই জন্য দেখুন রামম দ্বিতীয়াতে। তারপরে করণ কারক, করণ কারকের তৃতীয়া বিভক্তি, তাই তো? সোজা কথা দ্বারা দিয়া, দ্বারা দিয়া ইত্যাদি বোঝালে, ইত্যাদি শব্দ দিয়ে যার ব্যবহার করি সেটা হচ্ছে করণ কারক। এখানে তাহলে কি হবে, রামেনা, মানে রামের দ্বারা, রামের দ্বারা নিশাচর চমুহু, অর্থাৎ নিশাচর যারা মানে রাক্ষস, রাত্রিতে যারা চলাফেরা করে রাক্ষস, তাহলে সেই রাক্ষস সমূহকে যিনি অভিহতা, অর্থাৎ রাক্ষসরা যার দ্বারা, রামের দ্বারা অভিহত হন, পরাজিত হন বা নিহত হন, রামের দ্বারা, দ্বারা দিয়া বোঝালে তৃতীয়া। তারপর রামের জন্য বা রামের উদ্দেশ্যে, ওখানে বলা হয়েছিল জন্য, উদ্দেশ্যে ইত্যাদি শব্দ দিয়ে যার ব্যবহার করি সেটা সম্প্রদান কারক। তাহলে এখানে তস্মৈ নমঃ, সেই রামের উদ্দেশ্যে নমস্কার বা প্রণাম, রামের উদ্দেশ্যে, উদ্দেশ্য বা জন্য এই শব্দ দিয়ে বাংলাতে যার ব্যবহার করি সেটা সম্প্রদান, তাহলে এখানে ওই জন্য রাম এখানে সম্প্রদান এই বাক্যে, তাই জন্য এখানে চতুর্থী বিভক্তি, সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে রামায়া। পঞ্চমী কোন কোন কারকে হয়? অপাদান কারক, থেকে হইতেছে এরকম বোঝালে, তাই তো? থেকে হইতে এরকম বোঝালে, তাহলে এখানে কি হবে, রামাত, রামের থেকে, পরতরম পরায়ণম, অর্থাৎ রামের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই।
রামের থেকে শ্রেষ্ঠ কেউ নেই। তাহলে রামের থেকে থেকে হইতে বলে অপাদান কারক, তাই পঞ্চমী, অপাদান কারকে পঞ্চমী রামাত, পঞ্চমী বিভক্তির এক বচন হয়েছে। নেক্সট, ষষ্ঠীতে কি হবে? ষষ্ঠী কখন হয়? কি বলা হয়েছিল? সম্পর্ক বোঝাতে, তাই তো? একজনের সাথে আরেকজনের সম্পর্ক বোঝাতে আমরা একজনের ক্ষেত্রে মানে ষষ্ঠী বিভক্তির ব্যবহার করি। রামস্য দাস অস্মি অহম, আমি হচ্ছে রামের দাস মানে সেবক, আমি রামের সেবক। তাহলে এখানে আমার সাথে রামের কি বোঝাচ্ছে? সম্পর্ক বোঝাচ্ছে। আমি রামের সেবক, অন্য কারণ না। তাহলে রামের সাথে আমার সম্পর্ক আছে, ওই জন্য রাম এখানে সম্বন্ধ সম্পর্ক বোঝানোর জন্য এসছে, তাই রামের এখানে ষষ্ঠী। তাহলে আমরা কি কি পেলাম? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী। এরপরে সপ্তমী। সপ্তমী কখন বলা হয়েছিল, কোন অর্থে হয়? টাইম অ্যান্ড স্পেস, মানে কোথায় দিয়ে প্রশ্ন করলে যদি যেটা উত্তর পাবো সেটা হচ্ছে অধিকরণ কারক। এখানে কি বলছে? রামে চিত্তালয়ঃ সদা ভবতু, অর্থাৎ আমার চিত্ত সর্বদা রামে লয় হোক, অর্থাৎ সর্বদা রামের মানে রামেই আমার চিত্ত সর্বদা অটুট থাকুক। তাহলে এখানে কোথায় আমার চিত্ত কোথায় থাকুক বা কোথায় থাকবে? রামে। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাচ্ছি সেটা হচ্ছে অধিকরণ, তাহলে রাম এখানে অধিকরণ, তাই জন্য অধিকরণে সপ্তমী হয়েছে রামে। আর সম্বোধনে প্রথমা ভো রামা মাম উদ্ধারা, হে রাম, মানে রামকে সম্বোধন করে বলা হচ্ছে হে রাম আমাকে উদ্ধার করো, তাই রাম এখানে সম্বোধন, সম্বোধনেও প্রথমা হয়। তাহলে এখানে আমরা দেখলাম যে প্রত্যেকটা একটা শব্দের মানে প্রত্যেকটা বিভক্তির ব্যবহার কিভাবে হচ্ছে বাক্যে। কারো কোনো প্রশ্ন আছে? স্যার এটা খুব ভালো। আর একবার যদি একটু পুরোটা আরেকবার যদি একটু বলে দেন হ্যাঁ, ভালো। আরেকবার দেখুন প্রত্যেকটা বাক্য দেখুন, মানে আমরা বাক্যগুলো কিভাবে করব। বাক্যগুলো দেখুন, মানে শ্লোক মানে কি, একটা শ্লোক হচ্ছে মানে একটা বাক্য হতে পারে, বাক্যের সমষ্টি হতে পারে। তাহলে এখানে এক একটা বাক্য বলতে কতটা, দেখুন অ্যাকচুয়ালি বাক্যগুলো ডিভাইড করাই আছে, মানে পরবর্তী রাম শব্দ যেটা হাইলাইট করা আছে একটা করে মানে লাইনে আমরা দুটো করে রাম শব্দ পাচ্ছি, রাম শব্দের রূপ পাচ্ছি। তো এক মানে সেকেন্ড যে রাম শব্দের রূপ পাচ্ছি তার আগে পর্যন্ত একটা বাক্য, তাহলে রাম শব্দ যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে আর একটা বাক্য, সেকেন্ড বাক্য, এইভাবে মোট 8টা বাক্য আছে এখানে। ঠিক আছে? তাহলে দেখুন প্রথম বাক্য কি, রামঃ রাজমণিঃ সদা বিজয়তে, অর্থাৎ রাম হচ্ছে রাজমণি, সর্বদা সে বিজিত হয়, মানে সরি সর্বদা সে জিত হয়, মানে জয়লাভ করে। রাজমণি রাম সর্বদা জয়লাভ করে, রাজাদের মধ্যে মণি শ্রেষ্ঠ। তাহলে এখানে রাম মানে জয়লাভ করে, কে জয়লাভ করে বা কে বিজয় প্রাপ্ত হয়? রাম, এবার রাম। রামও তাহলে রাম হচ্ছে মানে কে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাই সেটা কর্তা, হ্যাঁ, তাহলে এবার এখানে এই রাম এই কর্তা। রামটা হচ্ছে আহ, আহ, কোন বিভক্তিতে আছে এটা সেটা কি করে বুঝবো? হ্যাঁ কর্তা, তাহলে কর্তা কারকে কোন বিভক্তি হয়? প্রথমা। প্রথমা বিভক্তি। রামও রাম এখানে প্রথমা আছে, প্রথমার এক বচনে আছে। কজন রাম? একজন রাম। তাহলে প্রথমা তিনটে বচনে আমরা তিনটে রূপ পাই, তাহলে এবারে সেটা কোন বচনের রূপটা আমি নেব, সেটা কোন বচন আছে, কজন রাম, একজন যেহেতু তাই এক বচন। তাহলে রাম শব্দের প্রথমার এক বচনের রূপটা আমি নেব, এখানে ব্যবহার করব। রাম শব্দের প্রথমার এক বচনের রূপ কি আছে? রামঃ। হ্যাঁ, এখানে ওটা রামঃ বিসর্গই আছে, মানে এটা আসলে সন্ধি করে ওকার করে দেওয়া হয়েছে। আপনারা ভাববেন যে রামঃ এটাই আছে। সেটাই সেটাই বুঝতে পারছি না, মানে হুম, এইখানে যেটা লেখা আছে এটা তো কোনোটার ওটা আমি সাথেই মিলছে ওটা না। আমি শুরুতেই বলে দিয়েছিলাম যেখানে সন্ধি করে ওকারটা হয়েছে। ঠিক আছে? তো বোঝা গেছে তাহলে এখানে কর্তা কারকে প্রথমা হয়েছে, কেমন ভাবে ব্যবহারটা হলো এখানে। কিন্তু স্যার এখানে সন্ধি যে বলছেন, হুম, সন্ধি তো তাহলে দুটো শব্দ একসঙ্গে থাকতে হবে, মানে রামও রাজা
রাজমণি, রাম ও রাজমণি, তাহলে সেটা কি একসঙ্গে হওয়ার কথা ছিল, যেটা এখানে আলাদা করে দেওয়া আছে? না, সন্ধির ক্ষেত্রে এরকম নেই। সন্ধির ক্ষেত্রে যে দুটো একসাথে করে দিতে হবে এমনটা নেই। ঠিক আছে, সন্ধি বিষয়টা মানে আমরা তো সন্ধি বিষয়টা দেখছি না এখন। ওটা যখন মানে আমরা দেখবো, যখন জানতে পারবেন বিষয়টা। সন্ধির ক্ষেত্রে এরকম ব্যাপারটা নেই যে যাদের মানে যে দুটো অক্ষরের মধ্যে সন্ধি হচ্ছে, এবার দুটো অক্ষরের মধ্যে সন্ধি হচ্ছে মানে সেই দুটো অক্ষর মানে কোনো না কোনো শব্দের অন্তর্গত। মানে প্রথম অক্ষরটা আগের শব্দের অন্তর্গত, আগের শব্দের আর কি শেষ অক্ষর। সেকেন্ড অক্ষর যেটা হবে সেটাও পরের শব্দের প্রথম অক্ষর হবে। মানে এখানে শব্দ দুটোকে যে একসাথে করে দিতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। উম, আচ্ছা ঠিক আছে, মানে আচ্ছা। এখানে যে রাম ও রাজমণি একসাথে করে দিতে হবে সন্ধি হয়েছে বলে এমনটা নেই। ঠিক হ্যাঁ, আমি আছে, বুঝতে ওটা পারছি না এটা ওকারটা কি করে এলো, রামও ওখানটা সন্ধি এই, হয়ে মানে বিসর্গটা, সেটা কি করে ওখানে মানে বিসর্গ সন্ধি হয়ে ওকার হয়ে গেছে। কার সাথে কার সন্ধি হলো, সেটাই একটু এক্সপ্লেন করে দেন। আচ্ছা, এখানে দেখুন আমি মানে খুব এত জটিল বিষয়ে যাচ্ছি না, মানে গ্রামাটিক্যালি এত, জাস্ট আমি সিম্পল ভাবে এতটুকুই বলছি যে এরকম নিয়ম আছে যে পরে দেখুন এটা হচ্ছে একটা মানে অনেকটাই হিউজ প্রসেস। মানে কিভাবে ওকার হয়েছে, বিসর্গ কিভাবে ওকার হয়েছে সেটা এখন মানে প্রায় আমাদের 8টা প্রসেস আছে। মানে ব্যাপারটা এরকম যে এ প্লাস বি হোল স্কোয়ার কিভাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে, সেটা একটা লেন্দি প্রসেস। লাইক দ্যাট এখানেও তাই, যে বিসর্গ কিভাবে ওকার হচ্ছে সেটা এরকম 7-8টা স্টেপ আছে পর্ব। মানে বিসর্গ প্রথমে এরকম একটা হয়েছে, এইভাবে চেঞ্জ হয়েছে, তারপরে আরেকটা কিছু হয়েছে, এইভাবে করে করে ওকারটা শেষে মানে দ্যাটস মানে হুম, ওটা হচ্ছে আলটিমেট আউটপুট। কিন্তু বিসর্গ কিভাবে ওকার হচ্ছে সেটা অনেকটা লেন্দি প্রসেস। এবারে ব্যাপারটা এরকম যে পরে মানে ওই জন্য আমি ব্যাপারটা যে একটা সিঙ্গেল শব্দে মানে বলে দিতে পারছি এমনটা না যে অকার এবং অকার থাকলে আকার হয়ে যাবে, এইভাবে হুম, জিনিসটা বলা যাচ্ছে না। কারণ এখানে বিসর্গ হুম, প্রথমে রকার হবে, রকার হুম, হয়ে তার রকারের জায়গায় হুম, উকার হবে, উকার হলে আর উকার মিলে ওকার হবে, মানে অনেকটাই প্রসেস এটা। ঠিক আছে, হুম। ওই জন্য জাস্ট সন্ধি করে বিসর্গটা ওকার হয়েছে এতটুকু আমি বলতে চাইছি, তার বেশি কিছু না। আচ্ছা, যদি এবার দেখি যে রামো রাজমণিহি সদা বিজয়তে, মানে এই, স্যার আমি নাম একটু মানেটা বলার চেষ্টা করছি, হ্যাঁ। মানে হুম রাম হচ্ছে সবাই রাজামণি এবং সে সবসময় জয়ী হন। হুম। আচ্ছা, এর পরের সেন্টেন্স হচ্ছে রামাম রমে রমেশম রাহা ভজে। রমেশম ভজে, ভজে। রমম রমেশ, এটা কি, রমেশা? হ্যাঁ, রমেশম ভজে, রমেশ বলতে এখানে রমার ঈশা, রমার পতি, লক্ষ্মীপতি। আচ্ছা, এই যে রামাম, এই রামামটা আহ, দ্বিতীয়, আচ্ছা, আগে আগে বলুন বাক্যের মানে কি, যে আমি লক্ষ্মীপতি রামকে আমি ভজন করি বা স্তুতি করি। তাহলে এখানে কাকে ভজন করি? রামকে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পায় সেটা কোন কারক? কর্মকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পায় সেটা কোন কারক? আচ্ছা, আগের ক্লাসে আমরা জেনেছি এগুলো কর্মকারক সেটা। হ্যাঁ, কর্মকারকে কোন বিভক্তি হয়? দ্বিতীয়া বিভক্তির রূপটা দ্বিতীয় হয়। বিভক্তি, তাহলে রামাম। তাহলে এখানে দ্বিতীয়া বিভক্তির রূপ কি আছে? দ্বিতীয় বিভক্তির রূপ কি আছে রাম শব্দের? রামাম। রামম, তাই রামম। হুম। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। নেক্সট। এবারে তৃতীয়া, তৃতীয়া বিভক্তি আমরা কখন করি? যখন দ্বারা, দিয়া ইত্যাদি শব্দ যোগে হুম। তৃতীয়া বিভক্তি হয়। আচ্ছা, বাংলাতে আমরা তাই করি। রামেনা ভিহতা, রামে রামেণ অভিহতা নিশাচর চমুঃ। নিশাচর চমুঃ, স্যার রামেণ একটু ইন্টারাপ্ট ভিহতা। করছি। হ্যাঁ বলুন। ওই স্ক্রিনটা আবার দেখাবেন, বিকজ লাস্ট ক্লাস আই ওয়াজ অ্যাবসেন্ট ওকে। ইন ক্লাস। ওই রাম যেখানে গিয়ে লেখা আছে। আচ্ছা, রাম শব্দের রূপ, তাই তো? থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। ইজ দিস ইউর ফার্স্ট ক্লাস? ইয়েস স্যার।
ওকে, আচ্ছা, তো দেখুন তাহলে এখানে রামেণ, রামেণ এটা হচ্ছে তৃতীয়া বিভক্তির একবচনের রূপ। তাহলে তৃতীয়া হ্যাঁ বিভক্তি আমরা কখন ব্যবহার করি? দ্বারা দ্বারা দিয়া দ্বারা দিয়া। আচ্ছা, আমি আপনাদেরকে ওই যে স্টাডি মেটেরিয়াল সেটাও শেয়ার করছি, যেটা ওখানে গত ক্লাসে শেয়ার করা হয়েছিল। যেটা দেখুন, তৃতীয়া বিভক্তির ব্যবহার আমরা কখন করি? ক্রিয়াকে যদি আমরা দ্বারা, দিয়া ইত্যাদি শব্দের দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর পাই সেটা মোটামুটি করণ কারক, হুম সেখানে আমরা তৃতীয়া বিভক্তির ব্যবহার করি। হুম এখানে দেখুন বাক্যের অর্থ কি, যে রামের দ্বারা শত্রুরা অভিহত হয়, মানে পরাজিত হয় বা তাদেরকে হত্যা করা হয় বা নিহত হয়। রামের দ্বারা শত্রুরা, নিশাচর চমু বলতে শত্রু, আচ্ছা তাহলে শত্রুরা রামের দ্বারা অভিহত হয়। অভিহত হয় বলতে নিহত হয়। হ্যাঁ, তাহলে এখানে রামেণ রামের বিঘাতা দ্বারা, রামের দ্বারা, নিশাচর চমুহ চমুহ চমুহু ওকে, তো তাহলে এখানে রামের দ্বারা শত্রুরা পরাজিত হয় বা নিহত হয়। বেশ এখানে দ্বারা, তাহলে রাম এখানে কোন কারক? দ্বারা শব্দের সঙ্গে মানে ওই অর্থে মানে ওই সেন্স ব্যবহার করছি আমরা এখানে। তাহলে এখানে রাম এখানে করণ, মানে তৃতীয়া বিভক্তি করতে হবে, তো করণ কারক। হুম ঠিক আছে, করণ কারক এখন আপাতত আপনারা, যেহেতু আপনাদের একদম পুরো বিগিনিং এ আপনারা আছেন, তাই করণ কারক। অ্যাকচুয়ালি রাম এখানে কর্তায় আছে, সেটা আমরা পরে যখন আরো আমাদের ক্লাস এগোবে তখন এগুলো বুঝতে পারবো। এখন বিগিনিং এ আমরা এভাবেই বুঝি, দ্বারা দিয়া থাকলে করণ কারক। বেশ রাম এখানে করণ কারক, তাহলে তৃতীয়া বিভক্তি। তাই জন্য তৃতীয়া বিভক্তির এক বচন হয়েছে। কজন রাম? একজন, তাই এক বচন। হুম তাহলে তৃতীয়া বিভক্তির এক বচনে কি রূপ হয়? রামেণ। হুম হুম ব্যাস, হুম ওকে, নেক্সট স্যার এবার চতুর্থ। চতুর্থরে যান, ওই কারক পরিচয়টা তার একবার যান। হ্যাঁ আচ্ছা, ওখানে চতুর্থী বিভক্তি কখন ব্যবহার সম্প্রদান করা হয়? মানে যার ক্রিয়াকে যদি আমি উদ্দেশ্য, জন্য ইত্যাদি দিয়ে হুম হুম প্রশ্ন করি তখন হচ্ছে সেটা জন্য ভাববো যে সেটা সম্প্রদান কার কারক। জন্য বেশ তাহলে এখানে কার জন্য বাক্যের অর্থ কি হচ্ছে? রামায় নমস্কার, তাকে, মানে সেই রকম, এই রকম রামকে, সেই রামকে নমস্কার। তার মানে কি? সেই রামের উদ্দেশ্যে নমস্কার। হুম তাহলে এখানে উদ্দেশ্যে, কার উদ্দেশ্যে? রামের উদ্দেশ্যে। তাহলে রাম হুম এখানে সম্প্রদান কারক। সম্প্রদান হুম কারকে চতুর্থী বিভক্তির ব্যবহার হয়েছে। রামায় তস্मै নমঃ চতুর্থী বিভক্তির এক বচনে কি রূপ হয়? রামায়। হ্যাঁ তাই এখানে রামায়। ওকে, বেশ বেশ ওকে। এরপরে পঞ্চমী। পঞ্চমী কোথায় ব্যবহার করি আমরা? পঞ্চমী হচ্ছে অপদান হ্যাঁ, অপাদান অপদান কারক। তাহলে ক্রিয়াকে হইতে, থেকে ইত্যাদি শব্দ দিয়ে প্রশ্ন করলে, হুম হুম তাহলে এখানে আমাদের মানে ক্রিয়াপদ কি আছে? আচ্ছা নাস্তি, নেই। হ্যাঁ তাহলে কার রামা থেকে নেই? রামাত নাস্তি রামের থেকে নেই। রামের থেকে আর কি শ্রেষ্ঠ কেউ নেই। রামাত রামা নাস্তি পরায়ণম নাস্তি পরতরম। পরায়ণম পরতরম পর তাহলে রামের থেকে শ্রেষ্ঠ কেউ নেই, এখানে থেকে, রামের থেকে। হুম তাহলে রাম এখানে তাহলে কোন কারক? অপাদান কারক। অপাদান কারকে কোন বিভক্তি? পঞ্চমী। পঞ্চমীর এক বচন রামাত। হুম আর হুম এখানে রামাত। রামাত নাস্তি স্যার পরায়ণম পরাতরম এর মানে কি? পরায়ণম মানে পরায়ণম বলতে দেখুন, পরায়ণ মানে শ্রেষ্ঠ, পরায়ণম মানে শেষ আর পরাতরম পরতরম মানে দ্বিতীয় পরতরম আর কি। পরতরম মানে দ্বিতীয়। আচ্ছা আচ্ছা মানে রামের শেষ থেকে দ্বিতীয় শ্রেষ্ঠ কেউ নেই, বেশ বেশ এরকম অর্থ। ঠিক আছে আচ্ছা, তারপরে এটা গেল আমাদের পঞ্চমী গেল। হ্যাঁ এরপরে ষষ্ঠী। ষষ্ঠী কখন হয় বলা হয়েছিল? ষষ্ঠী হচ্ছে সম্বন্ধ বোঝানোর জন্য, যেটা সম্পর্ক আমরা বোঝানো। বাংলা ভাষাতে আমরা যে শব্দের ক্ষেত্রে র বা এর এরূপ অংশের, মানে এরকম অংশ যোগ করে ব্যবহার করি, সেখানে আসলে সংস্কৃতে ষষ্ঠী বিভক্তির ব্যবহার করি। যেমন দশরথের পুত্র, আচ্ছা আচ্ছা পিতার পুত্র। হুম এখানে দশরথের, পিতার, র বা এর যুক্ত হুম হয়েছে কার সাথে? হুম দশরথ, পিতা, এদের হুম সাথে। হুম তাহলে এই সমস্ত শব্দের ক্ষেত্রে আমরা হুম সংস্কৃতে ষষ্ঠী বিভক্তির ব্যবহার করি। বেশ তাহলে বাক্যের অর্থ কি আছে? রামের দাস, আমি রামের দাস। রামস্য ঠিক আছে, দাসো রামের দাসোস্মি অহম। স্যার এটা কি? দাসো অস্মি অহম।
দাসো अस्मि ঠিক দাসো আছে, দাসো অস্মি অহম। ইহম। এই খণ্ডত্ব যেটা, এটা কি জিনিস? আচ্ছা, ওটা হচ্ছে আমাদের লুপ্ত আকারের চিহ্ন। লুপ্ত আকারের চিহ্ন বলতে, আচ্ছা ওটা আমি লুপ্ত। আজকে ক্লাসে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে বিষয়টা। আচ্ছা আমরা এটা দেখে নিয়ে আমি ওটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে কি হচ্ছে? রামস্য হ্যাঁ, দাসো অস্মি अस्मयहम् অহম। ঠিক আছে, বাক্যের अस्मयहम्। অর্থটা কি বুঝুন জাস্ট, কি যে আমি রামের দাস। আচ্ছা, তাহলে রামের রামের, দাস, তাহলে এই রামের, সেন্স ব্যবহার রামায়ণ। হচ্ছে এখানে, রামের, দশরথের, রামের। তাহলে এখানে ষষ্ঠী বিভক্তি। হুম, তাহলে ষষ্ঠী বিভক্তিতে কি রূপ হয়? রামস্য। রামস্য। তাহলে রামস্য, ওই জন্য রামস্য। হুম, এরপরে রামের। সপ্তমী। সপ্তমী বিভক্তির ব্যবহার কোথায় হয়? কোথায়। কোথায় দিয়ে যদি আমি প্রশ্ন করে উত্তর পেতে পারি সেটা অধিকরণ কারক, সেখানে অধিকরণ। সপ্তমী। হুম, তাহলে এখানে আমি প্রশ্ন করতে পারি কি, দেখুন বাক্যের অর্থ কি, চিত্তলয়ঃ সদা রামে মে ভবতু, মানে আমার চিত্তলয়, আমার চিত্ত সর্বদা কোথায় লয় প্রাপ্ত হোক? রামে রামে চিত্তলয়ঃ সদা ভবতু ভবতু মে মে। ঠিক আছে, ভো। আচ্ছা তাহলে আমার চিত্তলয় মানে আমার চিত্ত লয় প্রাপ্ত হয়ে হোক, মানে চিত্ত সর্বদা ওখানে কোথায় স্থিত, মানে স্থিত হবে বা কোথায় থাকুক? রামে। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর কি পাচ্ছি? রামে। হুম। রাম এখানে অধিকরণ কারক। আচ্ছা তাই স্যার, এই অধিকরণ কারকে, ভবতু মে ভো মানেটা কি? আচ্ছা দেখুন এখন যদি আমরা পার্টিকুলার শব্দ ধরে মানে করতে যাই কিন্তু আপনাদের মনে থাকবে না, এগুলো আপনারা সব স্টেপ বাই স্টেপ যখন এই শব্দরূপ ধাতুরূপ দেখবেন সবগুলোই জানবেন। এই ভবতটা আসলে ভূ ধাতুর রূপ, মানে ভবতী জায়গা যেটা শিখছেন তার লোট লকারের রূপ। এবারে এখন এগুলো জানলেও তো আমাদের আসলে কোনো মনে থাকবে না কিছু, সমস্যা এটাই। হুম, ভবতী মানে থাক, বস্তু, মানে আমার চিত্ত সর্বদা থাকুক, ওই থাকুক যেটা বলছি তার মানে হচ্ছে ভবতু। মে মানে আমার, তাহলে আমার চিত্তলয় সর্বদা হোক কোথায়? রামে। তাহলে এখানে রাম আচ্ছা। তাহলে কোন কারক? কোথায়, তার উত্তর হচ্ছে রাম। তাহলে রাম হুম, এখানে অধিকরণ কারক। হুম, তাই হুম, অধিকরণ কারক বুঝলে কি হবে? সপ্তমী বিভক্তি। বেশ। সপ্তমী বিভক্তিতে কি রূপ হয়? রামে। তাই হুম, হুম, রামে। আর নেক্সট, মাম উদ্ধার, হে রাম বা ভো রাম, মানে ও রাম, হে রাম আমাকে উদ্ধার করো। মামা, মামু, মাম ধর, উদ্ধার, তাহলে ও হে রাম আমাকে উদ্ধার করো। এখানে তাহলে রাম কি? ও হে রাম মানে কি? সম্বোধন রাম। এখানে হ্যাঁ। সম্বোধনেও কি হয়? এখানে প্রথমা এই বিভক্তি। উচ্চারণটা রাম হবে না রাম? কোনটা? লাস্টে যেটা দেখলেন। না ওটা রাম, আমি বাংলাতে বলছি তাই রাম, হে রাম। বাংলাতে আমি বলবো না তো হে রাম, সংস্কৃতে ভো রাম। ঠিক আছে, তাহলে সম্বোধনে কি কোন বিভক্তি হয়? প্রথমা বিভক্তি। দেখুন হে রাম, হে রাম। হ্যাঁ, তাহলে ঠিক এখানে আছে। হের জায়গায় এখানে ভো ব্যবহার করেছে, ভো শব্দ। মানে ওটা আর কি আমরা এক্সপ্রেসিভ ওয়ার্ড যেটা ইউজ করছি সেটা যা কিছু হতে পারে, হে ভো যা কিছু। ও আচ্ছা, মে ভো নয়, ভোটা পরের পরের সেন্টেন্সে হ্যাঁ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভোটা আলাদা। ও আচ্ছা আচ্ছা স্যার, মানে একবার হেটা একটু হচ্ছে ওই যেটা ওই আমরা সেন্টেন্সটাতে যান। এক্সপ্রেসিভ যে ওয়ার্ডটা যেটা সম্বোধন বোঝাতে ইউজ করছি, হ্যাঁ। হে, ভো, বা আমরা বাংলাতে বলি কি ও হে, সেরকম। ও আচ্ছা 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 স্যার, একবার একটু জানো ওটাতে। তাহলে তাহলে মানে প্রথম ভো আগের রামা সেন্টেন্স হচ্ছে রামে ভবতু মে, ওই পর্যন্ত। ভবতু মে। আচ্ছা, আর ওটা ভো রাম রামা মাম উদ্ধার, উত্তর। আচ্ছা, ভো ভো আর এখানে হে কি একই ব্যাপার? একই না। দেখুন এক্সপ্রেশন মানে একই তো, সম্বোধন করছেন আপনি ভো রামা, হে রামা, একই তো জিনিসটা। ও আচ্ছা, ভো রামা মানে বাংলাতে মামু। আপনি যদি বলেন ও হে, মানে বুঝতে সেটা পেরেছি। ওই হের বদলে আমি তো অন্য কোনো শব্দ ইউজ করতে পারি হুম। সম্বোধন, সেরকমই। অর্থাৎ তাহলে এই, কখন হে ইউজ হবে আর কখন ভো ইউজ হবে? না ওটার তো কোনো নিয়ম নেই, মানে আপনি যা ওটা, মানে ওটা হচ্ছে বক্তার বিবক্ষা অনুযায়ী, ওটার কোনো নিয়ম তো নেই কিছু। আমি আর সম্বোধন সূচক একটা জাস্ট শব্দ ইউজ করছি, হুম, মানে কাউকে ডাকার ক্ষেত্রে আমি জাস্ট হে রাম, এটা হেটা আসলে কি সম্বোধনটাকে বোঝাচ্ছে আর কিছু না। হুম, হুম। তাহলে সেটা বোঝানোর জন্য আমি যে কোনো মানে সম্বোধনকে বোঝাই যে কোনো শব্দ ইউজ করতে পারি। তার তো বুঝেছি। কোনো একটা পার্টিকুলার এই কনটেক্সট থাকলে এই শব্দ, এরকম তো কিছু নেই। আচ্ছা, মানে এক্ষেত্রে আমি হেও ইউজ করতে পারতাম। হ্যাঁ। বেশ, ঠিক আছে। থ্যাংক ইউ।
আচ্ছা, তাহলে আমাদের এইভাবে দেখলেন যে আমাদের মানে গত ক্লাসে আমরা একটা সেন্টেন্স দেখেছিলাম, আজকে একটা শ্লোক আকারের একটা বাক্য দেখলাম। একটা শ্লোকে কিভাবে ব্যবহার হচ্ছে, পুরো সবগুলোই কারক, কারক মিন সবগুলো বিভক্তি একেবারে কিভাবে ব্যবহার হচ্ছে সেটা আমরা দেখলাম। আচ্ছা, এবারে যেটা ওই যে সাইনটা আছে সেটা একটু জানে আমাদের ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখুন, ওই সাইনটা কি বললাম, ওটা হচ্ছে লুপ্ত আকারের চিহ্ন। ঠিক আছে, ওটা লুপ্ত আকারের চিহ্ন। কিসের চিহ্ন ওটা? লুপ্ত আকার। লুপ্ত আকারের চিহ্ন। আশু অস্ময়হম। আচ্ছা দেখুন, এবারে ওটার আসলে মানে ব্যবহারটা কি? আচ্ছা, লুপ্ত আকার বলতে যে আকারটা লোপ পেয়ে গেছে, তাই না? যেটা এখন এখন যেটা নেই। লুপ্ত মানে কি? যেটা এখন নেই। আমরা বলি না এখন একটা পার্টিকুলার এখন প্রাণী লুপ্ত হয়ে গেছে, মানে সেটা কি এখন আছে? হুম, এখন নেই, তাই জন্য বলছি লুপ্ত হয়ে গেছে। হুম, তাহলে আমরা বলছি এটা কি লুপ্ত আকারের চিহ্ন, অর্থাৎ এই আকারটা এখন নেই, আগে ছিল, তাই তো? এটাই দাঁড়ায়। তো এখন ব্যাপারটা প্রশ্ন হতে পারে যে এটার মানে ব্যবহারটা তাহলে কেন করছি, মানে আমরা তো আর মানে অকারের ব্যবহারটা কেন স্পেশালি করা হচ্ছে? বাকি তো আর কোথাও নেই এরকম লুপ্ত আকার, লুপ্ত ইকার এরকম কোথাও নেই। তাহলে লুপ্ত আকারটাই বা কেন, তার জন্য আলাদা করে চিহ্ন কেন, বা মানে লুপ্ত আকার ছিল এটা কেন বোঝানোর প্রয়োজন আছে ইত্যাদি ব্যাপার, এটা প্রশ্ন হতে পারে, খুব স্বাভাবিক। তো দেখুন, আমি একটা এক্সাম্পল দিই। আমাদের সংস্কৃতে হচ্ছে ধরুন সীতা, সীতা অগচ্ছদ। অগচ্ছদ মানে কি? অগচ্ছদ মানে হচ্ছে গিয়েছিল, মানে এই ক্রিয়াপদটার ইউজ কি, মানে অতীতকালে আর কি বোঝায়, অতীতকালের ক্রিয়াপদ। যাওয়া ক্রিয়াটার অতীতকালকে বোঝাচ্ছে, অতীতকালে যাওয়া ক্রিয়াকে অগচ্ছদ মানে গিয়েছিল। আর একটা সেন্টেন্স হচ্ছে সীতা আগচ্ছদ। আমরা যেরকম বাংলাতে দেখি আমরা যে গিয়েছিল, এসেছিল, যাচ্ছি, আসছি। তাহলে এখানে আগচ্ছদ মানে তাহলে তাহলে কি তার বিপরীত কি হবে? এসেছিল। ঠিক আছে, তাহলে একটা বাক্যের অর্থ কি দাঁড়াচ্ছে? সীতা গিয়েছিল। আর একটা বাক্যের অর্থ দাঁড়াচ্ছে কি? সীতা এসেছিল। এই পর্যন্ত হলো। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন হতে পারে। দেখুন, আপনারা সকলে মোটামুটি অন্য কোনো সন্ধি আপনাদের নাই জানা থাক, এই সন্ধিটা আপনাদের প্রত্যেকের মোটামুটি জানাই আছে যে আ অ, মানে এই যে চারটে অক্ষর, আমি যদি এই চারটে অক্ষর লিখি পরপর, অ অ, অ প্লাস অ মিলে কি হবে? আকার। অ প্লাস আ মিলে কি হবে? আকার। আকার। তারপরে আ প্লাস অ মিলে কি হবে? আকার। আকার। আ প্লাস আ মিলে কি হবে? আকার। আকার। তো এখানে দেখুন, এখানে এই যে দুটো সেন্টেন্স আছে, এখানে সীতা আকার আছে, আর অগচ্ছতে এখানে কি আছে? অকার। অকার আছে। হুম, এখানে কি আছে? আকার। 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 এখানে আকার। এখানে অকার আছে, সরি কেন অকার? আকার আছে, এখানে আকার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমি যদি সন্ধি করি তাহলে কি হবে? আ প্লাস অ মিলে কি হবে? আকার হবে। হুম, তাহলে সন্ধি করে লিখলে কি দাঁড়াবে? এটা এরকমই হবে। উপরের সেন্টেন্সটাকে সন্ধি করে লিখলে এটাই তো দাঁড়াবে সীতা গচ্ছত। হ্যাঁ, ঠিক আছে। একসাথে লিখলে। এখানেও তাই, আ প্লাস আ মিলে কি হবে? আকার। সীতা গচ্ছত। হ্যাঁ, ও তাহলে আপনি এবারে অর্থ কি করে বুঝবেন? ঠিক ঠিক ঠিক। উপরেরটাতে ওই খণ্ডত্বটা দিতে হবে। অর্থ কি করে বুঝবো আমি এখন? তাহলে আমাকে এটা বোঝানোর জন্যই, মানে এই সমস্ত ক্ষেত্রে আর কি, যে অকারটা ছিল এখন তো নেই, কিন্তু আমাকে এই অর্থ বোঝার জন্য, আমাকে অর্থ বোঝার ক্ষেত্রে যেন কোনো রকম অসুবিধা না হয়, একটা স্পষ্টতা থাকে, তার জন্য আমি যদি এখানে একটা ওই সাইনটা ইউজ করে দিই, ওটা ওটা মানে এসের মতো দেখতে লাগে, এই সাইনটা যদি আমি ইউজ এখানে করি, দেখুন এখানে মানে এই যে সাইনটা, সেটা কোথায় ইউজ করতে হবে? যেখানে আপনার কনফিউশন আছে।
হুম এখন যদি আমি একটু মানে জাস্ট একটু টেকনিক্যালি যদি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু মানে এটা আকার ছিল না অকার ছিল, এখানে ডাউট আছে কি সীতার ক্ষেত্রে? না। আমাদের ডাউটটা এখানে আছে, অগচ্ছদ নাকি আগচ্ছদ। হ্যাঁ। যেখানে ডাউট আছে সেইটাকে বোঝানোর জন্য আমি জাস্ট ইউজ করছি। হুম, বেশ। এখানে আমি একটা সাইন দিচ্ছি মানে সেটা একটা আকারের জন্য, হুম এখানে দুটো আকার আছে, এখানে আমি দুটো সাইন দিয়ে দেবো, ওটা আকার। ওটা কি দেয়া হয় দুটো? হ্যাঁ হ্যাঁ। ও তাহলে জাস্ট এইটার জন্য আর কি এটা ব্যবহার করা হয়, যে লুপ্ত আকারের সাইনটা সেটা এই কারণেই ব্যবহার করা হয়। মানে এরকম দুটো লুপ্ত আকার একসঙ্গে দেয়া হয়? হ্যাঁ দেয়া হয়, আমি তো বলছি দেয়া হয়। আচ্ছা। একটা দেয়া গেলে দুটো দিতে সমস্যা কি আছে? মানে একটা অকারকে বোঝানোর জন্য একটা, আর দুটো দিলে তাহলে তার মানে কি অ প্লাস অ আকার। আচ্ছা। তাহলে এই কারণে আর কি এই লুপ্ত আকারের ব্যবহারটা করা হয়। ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, এবার আমরা গত ক্লাসে আজকে আমরা এক্সাম্পলটা দেখলাম কেন না, যাতে গত দিনের বিষয়টা যেটা দেখেছিলাম আমরা সেটা আরেকবার যাতে একবার আমাদের রিভাইজ হয়ে যায় তার জন্য। আচ্ছা, এবার আমরা আগের দিনের যে এখানে লিখবো, কি কি বিষয় দেখে আমরা একটা শব্দের অ্যাড্রেস ঠিক করব বা পরিচয় ঠিক করব, সেই শব্দের শেষে কোন স্বরবর্ণ আছে, স্বরবর্ণ না, সেই শব্দের শেষে কোন বর্ণ আছে, এক্সাক্ট কোন বর্ণ আছে। তাহলে যদি ধরুন আমি আপনাদেরকে কয়েকটা জাস্ট একটা র্যান্ডম কিছু এক্সাম্পল দিচ্ছি। ধরুন এই যে শব্দটা আছে সীতা, শেষে মানে কোন স্বরবর্ণ আছে শেষে, মানে শেষে কোন বর্ণ আছে এখানে, স্বরবর্ণ না বর্ণ আছে, কোন বর্ণ আছে শেষে? সীতা শব্দের শেষে কোন বর্ণ আছে? আ তাই তো। তাহলে সীতা একটা আকারান্ত শব্দ, তাই তো। আকারান্ত বলতে কি, আকার শেষে আছে, অন্ত মানে শেষ, তাহলে আকার অন্তে অর্থাৎ শেষে আছে যে শব্দের, সেটি কি আকারান্ত শব্দ। তাহলে আকারান্ত একটা শব্দের এক্সাম্পল কি, সীতা, রাইট। এইবারে ধরুন একটা শব্দ সাধু, শেষে কোন অক্ষর আছে? হস্যু হ্রস্ব উকার আছে, তাই তো। তাহলে আমি এই শব্দটাকে কি বলবো? একই রকম ভাবে উকারান্ত শব্দ, তাই তো বলতে পারি। সীতা আকারান্ত শব্দ, সাধু উকারান্ত শব্দ। আচ্ছা, এরকম উকারান্ত কয়েকটা শব্দের এক্সাম্পল দিন। গুরু, তাই না, সিন্ধু, এরকম। আচ্ছা ধরুন হরি, হরি শেষে কোন অক্ষর আছে? রস্বই তাহলে হরি শব্দ, তাহলে আমরা কি বলতে পারি, এটা একটা ইকারান্ত। ইকারান্ত শব্দ। আচ্ছা ধরুন আরেকটা শব্দ, ধরুন এরকম বন শব্দ, শেষে কোন অক্ষর আছে? অ অ, তাহলে বন শব্দ একটা অকারান্ত। অকারান্ত শব্দ। নর শব্দ শেষে কোন অক্ষর আছে? অ তাহলে এটা একটা অকারান্ত শব্দ। আচ্ছা,
এরকম ভাবে যদি আমরা আরো কিছু ধরুন নিই, এটা গো, শেষে কোন অক্ষর আছে, ও, তাহলে এটা একটা ওকারান্ত, ওকারান্ত শব্দ। ধরুন আর একটা শব্দ এরকম ধরুন বিদ্যুৎ, মানে শেষে হচ্ছে ত আছে, ত হসন্ত, সেটাকে আমরা খণ্ডত্ব লিখি, তাহলে শেষে কোন অক্ষর আছে, ত আছে, তাহলে এটা একটা কি শব্দ, তকারান্ত শব্দ, তাই তো? তাহলে এই জিনিসটা বোঝা গেছে, মানে এই যে শেষে কোন অক্ষর আছে সেই অনুযায়ী আমরা শব্দটাকে বলবো যে এই শব্দ, মানে এটা অকারান্ত শব্দ, মানে যে বর্ণ থাকবে সেই বর্ণান্ত শব্দ। এটা হলো কারো কোনো প্রশ্ন আছে কি আর কিছু এখানে? আচ্ছা ধরুন নদী শব্দ, নদী শব্দ শেষে কোন অক্ষর আছে, দীর্ঘই, তাহলে এটা একটা দীর্ঘ ইকারান্ত শব্দ, তাই তো? এই আচ্ছা, বিদ্যুৎ ধরুন এখন বুঝতে পারলাম না, বলুন। এই বিদ্যুৎটা ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, তো এটা দীর্ঘ ইকার, তো এটা হ্রস্ব ইকার তো না। মানে এখন যদি দেখুন আমি বলছি ইকারান্ত শব্দ, এখন ইকারান্ত বলতে কোন কোন না না ইকার? না, আমি এই নদী নয়, এই বিদ্যুৎ, বিদ্যুৎটা এই ত তকারান্ত, এই তটা তো অ থেকে মানে এই স্বরবর্ণের মধ্যে পড়ছে না। না, স্বরবর্ণ তো বলা হয়নি একবারও, বলা হয়েছে যে শেষে কোন বর্ণ আছে। হ্যাঁ, এবার বিদ্যুৎ শেষে কোন বর্ণ আছে, ত হসন্ত। তাহলে তকারান্ত শব্দ। আচ্ছা, এরকম হয়, আচ্ছা। হ্যাঁ মানে দেখুন, মানে হয় এরকম, মানে সবই হয়, শুধু যেমনটা বলা হচ্ছে যে শেষে কোন অক্ষর আছে, সেটা স্বরবর্ণ হতে পারে, ব্যঞ্জন বর্ণ হতে পারে, হুম ঠিক আছে, যে কোনো খুশি, ওটাতে কোনো অসুবিধা নেই। হুম। আচ্ছা, এবারে পিতৃ শব্দ, ঋকারান্ত, শেষে কোন অক্ষর আছে, ঋকারান্ত। রি রিকার, তাহলে এটা একটা রিকারান্ত শব্দ। তাহলে এইভাবে আমাদের শব্দগুলো হয়, মানে আমরা শব্দের যখন অ্যাড্রেস দেব এইভাবে দেব, তাহলে আমরা কি বলবো, বন শব্দ, তাহলে এটা একটা অকারান্ত শব্দ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা দেখবো প্রথমে বর্ণ কি আছে, অ্যাড্রেস দেওয়ার ক্রাইটেরিয়া যেগুলো আছে সেখানে প্রথমে আমরা কি দেখবো, যে প্রথমে আমরা দেখবো কোন বর্ণ আছে, শেষে কোন বর্ণ আছে, তার উপরে, সেটা হচ্ছে প্রথম ফার্স্ট আমরা দেখবো, কোনো যখন শব্দের আমরা অ্যাড্রেস দিচ্ছি তখন আমরা প্রথমেই দেখবো শেষে কোন অক্ষর বা কোন বর্ণ আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে, লিঙ্গ, তাহলে এটা গেল অন্ত, অন্ত মানে শেষে কোন অক্ষর আছে। এরপরে বলুন। এটা কি রেকর্ডিং পাবো আমরা? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং পাবেন। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে নেক্সট আসছে কি, মানে আমরা অ্যাড্রেস দিচ্ছি, একটা শব্দের অ্যাড্রেস যখন দিচ্ছি তার কি কি কোন কোন বিষয়গুলো দেখে দিচ্ছি, তাহলে ফার্স্ট দেখবো শেষে কোন অক্ষর আছে, দ্যাটস দি ফার্স্ট ওয়ান। আচ্ছা, নেক্সট লিঙ্গ, মানে সেই শব্দটা কোন লিঙ্গের শব্দ। আচ্ছা, কোন লিঙ্গের শব্দ, এটা আমরা কিভাবে, মানে আগের দিন বলা হয়েছিল, লিঙ্গের বিষয়ে বলা হয়েছিল, কিছু মনে আছে কি কারো? একটা কথা কি হয়তো অনেকের মনে আছে, বলা হয়েছিল যে লিঙ্গটা হচ্ছে একটু, মানে আমাদের সাধারণভাবে আমরা যেটা জানি, আমাদের অন্যান্য ল্যাঙ্গুয়েজ বা নিজেদের মাতৃভাষাতে যেভাবে আমরা পরিচিত শব্দের এই লিঙ্গ বিষয়টা নিয়ে, তার থেকে ডিফারেন্ট, সংস্কৃতের ক্ষেত্রে একটা ডিফারেন্ট অ্যাসপেক্ট আছে। কিছু মনে আছে কি? বলেছিলাম যে লিঙ্গটা হচ্ছে সংস্কৃতের আপনি ক্ষেত্রে, বলেছিলেন যে লিঙ্গটা শব্দের হয় সংস্কৃততে। হ্যাঁ, শব্দের সম্পত্তি, ওটা শব্দের হ্যাঁ। প্রপার্টি একেবারে। আমরা আমাদের ইংরেজি হোক বা বাংলা, এসব ক্ষেত্রে আমরা মোটামুটি দেখি যে এটা মোটামুটি অর্থের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ যাকে বোঝাচ্ছি সেই শব্দ দিয়ে সে কোন লিঙ্গের, অর্থাৎ সেটা ডিপেন্ড করছে অর্থের উপরে, যাকে বোঝাচ্ছি তার উপরে। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে শব্দে, ওটা পুরোপুরি শব্দের উপরেই একেবারে নির্ভরশীল,
মানে ওটা শব্দের উপরে, শব্দের জন্য একেবারে ফিক্সড, যে এই শব্দটা এই লিঙ্গের তো এই লিঙ্গের, এখানে আর কোনো দ্বিতীয় প্রশ্ন হবে না যে কেন এই লিঙ্গের। মিত্র মানে বন্ধু, তাহলে মিত্র শব্দ হচ্ছে ক্লিবলিঙ্গের শব্দ। এখন যদি আমি প্রশ্ন করি যে মিত্র শব্দ কি করে মানে ক্লিবলিঙ্গের শব্দ হবে, নপুংসকলিঙ্গের শব্দ কি করে হবে ওটা, তাহলে এখানে আর কোনো প্রশ্ন, এটা শব্দের প্রপার্টি, শব্দের একেবারে নিজস্ব বৈশিষ্ট্য, মানে এটা পরম্পরা অনুযায়ী চলে আসছে যে এই শব্দটা এই লিঙ্গেরই, মানে এই লিঙ্গেই ব্যবহার করা হয়। মিত্র শব্দ নপুংসক লিঙ্গেই ব্যবহার করা হয়, তাই নপুংসক লিঙ্গ। মানে এর কোনো অন্য কোনো উত্তর নেই যে কেন, তার পিছনে কোনো উত্তর নেই, ব্যবহার যেমন ব্যবহার সে অনুযায়ী। ব্যবহার বলতে আমরা এখানে কি বলবো, শিষ্টাচার। শিষ্টাচার যেমন হয়, শিষ্টাচার বলতে এখানে শিষ্ট বলতে কারা, যারা এই ভাষাটাকে নিয়ে কাজ করেছেন, এই ভাষাটা যারা ভাষার উপর যারা মানে ব্যাকরণ রচনা করেছেন তাদের অনুযায়ী, তো তারা যেমন বলে গেছেন সেরকমই। মিত্র শব্দ ক্লিবলিঙ্গের শব্দ, তো এরকমই লিঙ্গ বিষয়টা পুরোপুরি শব্দের নিজস্ব, একেবারে ফিক্সড, শব্দের একেবারে ফিক্সড একটা জিনিস যে এই শব্দটা এই লিঙ্গের। তাহলে সেকেন্ড আমরা কি দেখবো, লিঙ্গ। তাহলে প্রথম দেখলাম হচ্ছে বর্ণ, এরপর আমরা দেখবো লিঙ্গ। ধরুন এখন সাধু শব্দ বা সীতা শব্দ, সীতা শব্দ কোন লিঙ্গের শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ, ঠিক আছে। সীতা শব্দ কোন লিঙ্গের শব্দ, স্ত্রীলিঙ্গের শব্দ। তাহলে আমরা কি বলবো, অ্যাড্রেসে আর একটা জিনিস যোগ করলাম, একটা হচ্ছে গেল আকারান্ত, নেক্সট কি দিলাম, আকারান্ত স্ত্রীলিঙ্গ। তাহলে সেখানে আমরা দেখলাম লিঙ্গ। সাধু শব্দ কোন লিঙ্গ, পুংলিঙ্গ। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে তাই দেবো। হরি শব্দ ইকারান্ত পুংলিঙ্গ শব্দ, হরি শব্দ ইকারান্ত পুংলিঙ্গ শব্দ। এরকমই বন শব্দ অকারান্ত কোন লিঙ্গের শব্দ, এটা কিন্তু আবার ক্লিবলিঙ্গের শব্দ বা নপুংসকলিঙ্গের শব্দ। তাহলে অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ, নর শব্দ পুংলিঙ্গের শব্দ, গো শব্দ স্ত্রীলিঙ্গের শব্দ, বিদ্যুৎ শব্দ স্ত্রীলিঙ্গের শব্দ, নদী শব্দ স্ত্রীলিঙ্গের শব্দ, পিতৃ শব্দ পুংলিঙ্গের শব্দ। আচ্ছা স্যার, একটা প্রশ্ন করবো। হ্যাঁ বলুন। এই বিদ্যুৎটা তকারান্ত, আমরা যেমন অকারান্ত ইকারান্ত উকারান্ত সব পাই, যার একটা ফরম্যাট আছে, তকারটা কার মতন ফলো করা হবে? তার জন্য একটা ওরকম মানে স্যাম্পল শব্দ আছে। মানে তকারান্তর জন্য আলাদা এরকম চার্ট আছে? চার্ট তো কারোরই নেই। ধরুন আমরা অকারান্তের জন্য কি চার্ট কিছু আছে আদৌ, মানে হ্যাঁ, আমরা মানে প্রসিদ্ধ যে কয়েকটা শব্দ পাই সেরকমই। মানে অকারান্ত যেমন ধরুন মানে কোনো একটা শব্দ, রাম। হ্যাঁ আমি একটা দেখুন, আমি উদাহরণ শব্দ আমি যে কোনো, যে কেউ নরকে নিচ্ছে, কেউ রামকে নিচ্ছে, কেউ শ্যামকে নিচ্ছে, হ্যাঁ, এই মানে ধরুন রামটা যেমন এরকমই। অকারান্ত শব্দের ফরম্যাট, বিদ্যুৎটা এই তকারান্ত। এবার আমি মরুৎ শব্দ স্ত্রীলিঙ্গ, মানে আপনাকে কি নিতে হবে, তকারান্ত স্ত্রীলিঙ্গ একটা শব্দ, যে কোনো শব্দ নিতে হবে। আমরা যে ওই যে অ্যাড্রেসটা পাচ্ছি আমরা তকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, হ্যাঁ, তাহলে আমি তকারান্ত স্ত্রীলিঙ্গ যে কোনো একটা শব্দকে নিতে পারি। দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে তাই, মানে ব্যাপারটা হচ্ছে এই যে অ্যাড্রেস দিচ্ছি আমরা, তাহলে এখন সীতা শব্দের রূপ জানার জন্য আমাকে আকারান্ত যে কোনো স্ত্রীলিঙ্গ শব্দ হুম, জানলেই, তাই না? সেরকমই অকারান্ত পুংলিঙ্গ যে কোনো একটা শব্দ জানলেই আমি অকারান্ত যে কোনো পুংলিঙ্গ শব্দের রূপ চালাতে পারবো। সেরকম এখানেও তাই, তকারান্ত স্ত্রীলিঙ্গ আমি যে কোনো একটা শব্দ, সেই একটা শব্দ কি, সেটা আপনি মরুৎ নিতে পারেন, বিদ্যুৎও নেওয়া যেতে পারে। মানে স্যার আমি ব্যাপারটা ব্যাপারটা বলতে এরকম চাইছি যে এই তকারান্ত যেটা, যেহেতু এটা একটা ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হচ্ছে, তয়ের জায়গায় ন হতে পারতো, ম হতে পারতো, ক হতে পারতো, খ হতে পারতো। এনিথিং সবকিছুতেই আছে। হ্যাঁ, এবার তাহলে সেইগুলো তখন কোন কোন প্যাটার্নটা, মানে এই তকারের জন্য কি আলাদা ফরম্যাট থাকবে?
ফরম্যাট ব্যাপারটা কিছু না। আপনার কি হরি শব্দের সঙ্গে নর হুম শব্দের রূপ কি মিলে যায় কি, মেলে কি? হ্যাঁ, হরি শব্দটা যেমন আগের দিন আমরা একটু অন্য ক্লাসে পড়েছি, সেখানে হ্যাঁ, দেখলাম যে হরি 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 আহা এরকম একটা রয়েছে। এবার তাহলে পুরো কি মিলছে, রামের সঙ্গে মিলছে কি? নামের সাথে এক্স্যাক্টলি সেটাই বলছি যে সেটা নামের হ্যাঁ, সাথে মানে কিন্তু মিলছে না। আসলে ব্যাপারটা কি, কোনোটাই কারোর সাথে মেলে না। মানে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, দ্যাটস ডিফারেন্ট। একারান্ত পুংলিঙ্গ শব্দ তার থেকে ডিফারেন্ট। ঠিক। উকারান্ত পুংলিঙ্গ শব্দ তার থেকে ডিফারেন্ট। হ্যাঁ, তাহলে এরা তাহলে প্রত্যেকের থেকে তকারান্তটাও ডিফারেন্ট। কি তাহলে সবাই সাথে মিলবে না, মানে তকারান্তটাও একটা ডিফারেন্ট হবে এরকম বলছেন তো? অবশ্যই সবগুলোই ডিফারেন্ট হবে, প্রত্যেকের থেকে ডিফারেন্ট। ওকে। সেরকমই তকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, সেটা তকারান্ত পুংলিঙ্গ শব্দ থেকে আবার ডিফারেন্ট। না, এটা কিন্তু আমাদের ওই চার্টে নেই, সেটাই ভাবছি। জানতে হবে যে একটা পার্টিকুলার শব্দের অ্যাড্রেস কি। আমাদের ওই অ্যাড্রেস ওয়ালা একটা শব্দ মুখস্থ করে মানে জেনে রাখতে হবে। মানে অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ আমাদেরকে একটা জেনে রাখতে হবে, উকারান্ত পুংলিঙ্গ শব্দ আমাদেরকে একটা জেনে রাখতে হবে, এরকমই উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ একটা জেনে রাখতে হবে। মানে এই যে আমরা অ্যাড্রেস গুলো বানাচ্ছি, এইরকম অ্যাড্রেস ওয়ালা একটা করে শব্দ আমাদেরকে মানে স্যাম্পেল শব্দরূপ জানতেই হবে, তবেই আমরা সেটাকে মানে আর কি কপি পেস্ট করতে পারবো। সেটাকেই তো আমরা মানে নতুন কোনো শব্দ আসলে সেটাকেই তো পেস্ট করবো, আমরা তার মতো করেই চালাবো। মানে কারোর সাথেই কারোর মিল নেই এখানে, ঠিক আছে? আচ্ছা, তো অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে কি দেখলাম, সব মানে শেষে কোন অক্ষর আছে, তারপরে দেখলাম লিঙ্গ। আচ্ছা, এরপরে আরো কয়েকটা জিনিস আছে, বিভক্তি, পুরুষ আর বচন। এবারে খেয়াল করে দেখুন, একটা জিনিস খেয়াল করে দেখুন। একটা হচ্ছে শব্দের অ্যাড্রেস, যদি আমরা একটু খুব সাধারণ বুদ্ধিতে একেবারে বুঝি, অ্যাড্রেস, টু কাইন্ড অফ অ্যাড্রেস, ঠিক আছে? এই যে অ্যাড্রেস দেওয়ার ব্যাপারটা বলছি, সেটা হচ্ছে একটা হচ্ছে সেটা শব্দের হতে পারে, একটা শব্দ রূপের, একটা হচ্ছে শব্দের আর একটা শব্দ রূপের। শব্দের অ্যাড্রেস আমরা কি কি দিচ্ছি, মোটামুটি দুটো পর্যন্তই দিলে আমাদের শেষ হয়ে যায়। শেষে কোন অক্ষর আছে, এটা একটা, মানে শেষ এটা একটা গেল। আর একটা হচ্ছে কোন লিঙ্গের শব্দ। ধরুন রাম শব্দের অ্যাড্রেস কি, পরিচয় কি এটার, যে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তাই না? এবারে শব্দরূপের ক্ষেত্রে যদি আমি একটা এক্সাম্পল দিই, আমাদেরকে এই দুটো তো থাকছেই অ্যাড্রেস দেওয়ার জন্য। এই দুটো থাকবে, তার সাথে আর কি 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 থাকবে, সেখানে হচ্ছে বিভক্তি, কোন বিভক্তির রূপ, কোন বচনের রূপ, কোন বিভক্তি কোন বচন। আচ্ছা, আর কি কিছু আছে এখানে? বিভক্তি, বচন আর পুরুষটা আমাদের প্রয়োজন নেই, শব্দরূপের ক্ষেত্রে প্রয়োজন নেই, যেহেতু আমাদের আসে না এটা। তাহলে এই চারটে জিনিস শব্দরূপের ক্ষেত্রে। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। ধরুন এখন রামায়া, এটার আমি অ্যাড্রেস কিভাবে দেখবো, অকারান্ত পুংলিঙ্গ রাম শব্দের চতুর্থী বিভক্তির এক বচনের রূপ। দেখুন কি কি জিনিস হলো। তাহলে দেখুন, তাহলে শব্দের অ্যাড্রেস কি দিচ্ছি আমরা, দুটো জিনিস দিচ্ছি শব্দের ক্ষেত্রে।
রাইট? শব্দের ক্ষেত্রে দুটো, শেষে কোন অক্ষর আছে আর লিঙ্গ। যেমন রাম শব্দের অ্যাড্রেস কি? অকারান্ত পুংলিঙ্গ শব্দ। এটা পরিচয় কি? অকারান্ত পুংলিঙ্গ শব্দ। আর শব্দরূপের ক্ষেত্রে কি কি লাগছে? এটাও থাকছে, শেষে কোন অক্ষর আছে, কোন লিঙ্গের শব্দ, কোন বিভক্তি, কোন বচন। যেমন রামায়া, এটা কোন? দেখুন চারটে, এক, কোন লিঙ্গ, তারপরে বিভক্তি, নেক্সট বচন। স্যার একটা প্রশ্ন, বলুন। যদি রামাভ্যাম হয় তাহলে সেটা দুটো হতে পারে, চতুর্থই হতে পারে, পঞ্চমীও হতে পারে, দ্বিবচন। হ্যাঁ, তো সেটা তার প্রয়োগের উপর ডিপেন্ড করবে, সেটা আমাদের বুঝতে সেটা হবে, আমাকে বাক্য দেখে বুঝতে হবে। বাক্য দেখে বুঝতে হবে। তাহলে আচ্ছা, এই পর্যন্ত প্রত্যেকের মানে কারো কোনো প্রশ্ন আছে কি? বলুন, কারো কোনো জিজ্ঞাসা কিছু আছে কিনা, যা এখনো পর্যন্ত আমরা যা কিছু দেখলাম, বিগত ক্লাসে যেগুলো দেখেছিলাম তারই একটু এলাবোরেশন হলো। স্যার ওই যে স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ গুলো বোঝালেন সেই স্লাইড হ্যাঁ, ওকে। আচ্ছা, ওটা মানে আচ্ছা, যেটাকে আমি ওয়ার্ডে লিখছিলাম ওটাই। আপনি নিজে থেকেই যেটা লিখে বোঝালেন। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলুন, এখানে কি প্রশ্ন আছে? বলুন যদি কিছু প্রশ্ন থাকে। না এটা নয়, ওই আরেকটা জায়গায় যেখানে হুম, এইখানে একটা মানে আমি একটা জিজ্ঞেস করছি, যেভাবে আমি বুঝেছি, যেমন ধরি হরি, এবার হরি হ্যাঁ, কি কারণ তো শব্দ এটি, তাহলে আমরা কি এটা বুঝবো যে সব সব ই কারণ তো শব্দই পুল্লিঙ্গ হবে? না না, সব ইকারান্ত শব্দ পুংলিঙ্গ হবে না। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আপনি দেখুন। মতি শব্দ, এটাও শেষে ইকার আছে, তাহলে এটা ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। আচ্ছা, তার মানে আমাদের শব্দ ধরে ধরে এই মানে জেন্ডার মনে রাখতে হবে। হ্যাঁ, মানে আপনাদের তাহলে কি করতে হবে? মানে আপনাদেরকে কি জানতে হবে? মানে আপনাদেরকে জানতে হবে এই এই যে পার্টিকুলার অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসের একটা শব্দরূপ জানতে হবে। এইরকম যে অ্যাড্রেসগুলো হচ্ছে, এই পার্টিকুলার এক একটা অ্যাড্রেসের এক একটা শব্দ জানতে হবে। ইকারান্ত পুংলিঙ্গ শব্দ আপনি হরি জেনে রাখলেন, এবারে ইকারান্ত পুংলিঙ্গ শব্দ যত আসবে সেগুলোকে আপনি হরির মতো করেই চালাবেন বাক্যে। সেরকমই ইকারান্ত স্ত্রীলিঙ্গ একটা শব্দ মতি শব্দ আপনি জেনে রাখলেন, ইকারান্ত স্ত্রীলিঙ্গ যত শব্দ আসবে সেটা আপনি এবারে মতির মতো করেই চালাবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি স্যার কিভাবে জানবো যেটা কোনটা কোন লিঙ্গের শব্দ? ঠিক ঠিক। ঠিক আছে, তো এখন এটার উত্তর হচ্ছে মানে এখানে মানে ব্যাপারটা কি যে একটা পার্টিকুলার নিয়ম নেই, যেটা এইরকম হলে এইরকম লিঙ্গের শব্দ হয়। সংস্কৃতের ক্ষেত্রে ওই জন্য লিঙ্গটা বেশ জটিল। জটিল বলতে আর কি, এটা যেহেতু কোনো নিয়ম নেই, এটা পুরোপুরি শব্দেরই একেবারে নিজস্ব প্রপার্টি একেবারে। মানে ওই শব্দটা ওই লিঙ্গের মানে ওই লিঙ্গের, ওখানে যদি কোনো লজিক না থাকে তাহলে লজিক নেই, কিন্তু ওই লিঙ্গের। তো সেরকমই এবারে তবুও কিছু কিছু আমাদের যেটা আমরা মানে কমন সেন্স যেটা আমাদের সেটা কাজ করে এখানে। ধরুন এখন অকারান্ত শেষে অকার আছে, এরকম যত শব্দ আসবে সেটা দুরকম হতে পারে। অকারান্ত তো স্ত্রীলিঙ্গ শব্দ হয় না, অকারান্ত কেবলমাত্র পুংলিঙ্গ, কেবলমাত্র স্ত্রীলিঙ্গ, সরি ক্লিবলিঙ্গ। এবার অকারান্ত যত শব্দ আসবে সেখানে আমাদের দুটো লিঙ্গের অপশন আছে,
কিন্তু আচ্ছা ইকারান্তের ক্ষেত্রে তিনটে অপশন আছে। তখন বাড়ি শব্দ শেষে ইকার আছে, এটা হচ্ছে ইকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। অকারান্তের ক্ষেত্রে কি? অকারান্তের ক্ষেত্রে হচ্ছে দুটোই হয়, মানে অকারান্ত স্ত্রীলিঙ্গ এটার হয় না, এটার কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে এই যে হরি, মতি আর বাড়ি তিনটি ইকারান্ত শব্দ, এই তিনটে মানে ইকারান্ত শব্দ কোন লিঙ্গে আছে সেটা আমাকে এই ওয়ার্ডটা ধরেই মনে রাখতে হবে, তাই তো? নাকি আমরা মিনিং এ যেতে পারবো? যেটা আপনি বললেন এখানে মিনিং এ যাওয়া যাবে না, যেটা সাধারণত আমরা বাংলায় করে থাকি। আচ্ছা, আর একবার বলুন, আমরা প্রশ্ন ঠিক বুঝতে পারলাম না, আর একবার বলুন মিনিংটা এখানে কেন আসছে। হরি, মতি এবং বাড়ি এই তিনটে আলাদা আলাদা লিঙ্গে যে আছে হ্যাঁ, সেটা আমাকে মানে মুখস্থ করেই ব্যাপারটা মনে রাখতে হবে। এটার কোনো এবারে এখানে লজিক দেখুন, মানে মুখস্থ করে বলতে ব্যাপারটা আমি বলে দিচ্ছি জিনিসটা কি। এখানে মানে যে কমন সেন্স আমাদের, যে পুরুষ হলে পুংলিঙ্গ, স্ত্রী হলে স্ত্রীলিঙ্গ, এরকম ব্যাপারটা, সেটা এখানে আমরা মানে কিছুটা পর্যন্ত নিয়ম পালন করতে পারি। এবার কিছু কিছু ক্ষেত্রে পুরোটাই একেবারে ব্যতিক্রম, সেগুলো আমাকে পার্টিকুলার ওই ব্যতিক্রম জায়গাগুলো আমাকে মনে রাখতে হবে, যেগুলোতে আমাদের কমন সেন্স কাজ করছে, মানে কমন নিয়ম যেগুলো যাচ্ছে পালন করছে যেখানে, সেখানে ওই নিয়ম অনুযায়ী চললেই হবে। ধরুন এখন পুংলিঙ্গ শব্দ কোনগুলো, যেগুলো মোটামুটি আমরা বুঝবো যে ইকারে শেষে আছে, পুংলিঙ্গই হয়, পুরুষই হয়, পুরুষকেই বোঝায়, সেগুলো পুংলিঙ্গ শব্দ। এবারে শেষে দেখবেন যেগুলো মোটামুটি স্ত্রীলিঙ্গ শব্দ, শেষে ইকার আছে এবং তয় হস্যিকার আছে, ঠিক আছে? মানে তয়স্বী বলতে এখানে পার্টিকুলার একটা প্রত্যয় আছে, স্ত্রীয়াম তিন বলে একটা প্রত্যয় হয়, তাহলে তিন প্রত্যয়ান্ত যত শব্দ হবে সব স্ত্রীলিঙ্গ, মানে তিন প্রত্যয় শেষে আছে। এরকম ধরুন গতি, মতি, এরকম, এগুলো সবসময় স্ত্রীলিঙ্গ শব্দ, মানে ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। আর যেগুলো ক্লিবলিঙ্গ শব্দ, ধরুন ধরুন বাড়ি, মানে জল, জল একটা পুরুষও না স্ত্রীও না, তাহলে এটা ক্লিবলিঙ্গ শব্দ। তাহলে কিছুটা পর্যন্ত আমরা যেতে পারি, কিন্তু ব্যতিক্রম কিছু কিছু আছে। এবার ব্যতিক্রম গুলোই মোটামুটি মনে রাখলে আমরা মোটামুটি চালাতে পারবো। ব্যতিক্রম গুলো বাদ দিয়ে তাহলে আমি মিনিং এর কথা যেটা বলছিলাম, মিনিং মানে ওইটাই যেটা আমরা সাধারণভাবে বুঝি যে এটা হ্যাঁ, এরকম সাধারণভাবে যদি সেটা চলবে, কিছুটা হলেও চলবে। তো ওই জন্য ব্যতিক্রম মনে রাখলেই আর কি। আমাদের ধরুন অকারান্ত, অকারান্ত মোটামুটি আপনি দেখবেন যে ওই অকারান্ত হচ্ছে, আমি যদি এটাকে বাদ দিই, মানে মিত্র শব্দ বাদ দিই, মিত্র শব্দ মানে বন্ধু, এবারে বন্ধুটা মোটামুটি আমরা বুঝবো যে এটা পুরুষ, পুরুষ হলে পুরুষ, স্ত্রী হলে স্ত্রী, কিন্তু ওটা যেহেতু অকারান্ত, সর্বদাই ওটা ক্লিবলিঙ্গের শব্দ, মিত্র শব্দ। কিন্তু এর বাইরে সবগুলোই, মানে এর বাইরে পুরুষকে বোঝায় এরকম যত অকারান্ত শব্দ আছে সবই পুংলিঙ্গের শব্দ। মোটামুটি একটা চেতন মানে প্রাণীকে বোঝাতে পারে, চেতন পদার্থকে বোঝায়। এর বাইরে মোটামুটি বন শব্দ ক্লিবলিঙ্গের শব্দ, জ্ঞান শব্দ, জ্ঞান ক্লিবলিঙ্গের শব্দ, ফল শব্দ ক্লিবলিঙ্গের শব্দ। তার মানে যত শব্দ আছে সংস্কৃতে, মানে মোটামুটি যদি বলা যায় তাহলে বেশিরভাগটাই আমরা এই যে সাধারণ বুদ্ধি সেটা দিয়ে আমরা বুঝতে পারবো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা মুখস্থ করে পারবেন। যেমন গুরু শব্দ, গুরু শব্দ এটা পুংলিঙ্গের শব্দ, মানে ব্যাপারটা আমাদের এই ইংরেজিতে বা যেরকম হয় কি, এটা যে যখন যেটা হবে সেরকম, যেহেতু ওটা আর্থিক, তো অন্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে লিঙ্গটা আর্থিক, অর্থের বিষয়, যাকে বোঝাচ্ছে তার উপরে ডিপেন্ড করে বলি আমরা। কিন্তু এখানে তো পুরোপুরি তো শব্দেরই, তো ওই জন্য মানে জাস্ট মোটামুটি ধরতে হবে যে চেতন মানে সজীব আর নির্জীব। উকারান্ত এখন যত সজীব আছে তারা মোটামুটি পুংলিঙ্গ। আচ্ছা, ঠিক আছে। এরকম যে যে সাধারণ মানে যুক্তিগুলো আপনি বললেন, মানে নিয়মগুলো সাধারণ আপাত দৃষ্টিতে, সেই নিয়মগুলো আমরা আগামী দিনে পড়বো, তাই তো? হ্যাঁ, এবারে আপনাদের সাধারণ জিনিসগুলো তো মানে পড়বেন না, এবারে আপনাদের কাজ হবে হচ্ছে এইরকম প্রত্যেকটার একটা করে অ্যাড্রেসের, এই যত অ্যাড্রেস আমরা দেখছি এরকম, এই প্রত্যেক অ্যাড্রেসের একটা করে শব্দ আপনাদেরকে মনে রাখতে হবে। অকারান্ত পুংলিঙ্গ শব্দ আপনারা একটা জেনে রাখবেন,
অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ একটা জেনে রাখবেন, কারণ আপনাদেরকে তো চালাতে হবে। যখন নতুন নতুন শব্দ আসবে তখন তো ওই একটা শব্দকে ধরেই চালাতে হবে আপনাদেরকে। মানে এরকম শব্দরূপগুলো এবার জানতে হবে। এবারে ব্যবহার করতে করতে আপনারা জেনে যাবেন, মানে কোন শব্দটা কোন লিঙ্গের হচ্ছে, বাক্য ব্যবহার করতে করতে ওগুলো আমরা জেনেই যাবো। ওটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। না, আমার যেটা মানে কনফিউশন হচ্ছিল যে হরি এই শব্দটি যেমন আপনি বলে দিয়েছেন, আমি তাই জানলাম যে এটা ইকারান্ত পুল্লিঙ্গ শব্দ। হ্যাঁ, পরেই যদি মতি শব্দটা আসে, এইটা যদি আমার জানা না থাকে, তাহলে তো আমি বলবো যে ঠিক এটা ওই প্যাটার্নেই হয়তো যেতে পারে সেই সম্বন্ধে। আপনি হয়তো আপনার যদি জানা না থাকতো আপনি কি করতেন, এটা হয়তো পুংলিঙ্গ, ওই ইকারান্ত পুংলিঙ্গের মতো করেই চালাতেন। ঠিক 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 ঠিক। সেক্ষেত্রে ওটাই, এবারে ব্যাপারটা লিঙ্গের ক্ষেত্রে আপনাদের ব্যবহার করতে করতে প্রত্যেক ক্ষেত্রে ডাউট আসবে। মানে মোটামুটি আমি বললাম যে কমন সেন্স একটা, যেটা আমাদের মানে ওই সাধারণ ধারণা যেটা আমাদের আছে, তার উপরে ভিত্তি করে আমরা কিছুটা এগোতে পারবো। মানে একেবারে এই যে সাধারণ ধারণার পুরোপুরি বিপরীত বা এরকম ব্যাপারটা না, অনেকটাই তার মতোই চলে। মানে সজীব আর নির্জীব এই দুই ভাবে ধরে আমরা এগোতে পারি। ঠিক আছে। মানে ওই ব্যাপারটাই হচ্ছিল যে মানে এই ওয়ার্ডটাকে, শব্দটাকে, হরিটাকে একটা শব্দ সমষ্টি, মানে তার একটা স্যাম্পল হিসাবে নিই, তাহলেও ব্যাপারটা ওইভাবে মানে সবসময় সেটা প্রয়োগটা হবে না অ্যাবসলিউট। হ্যাঁ, সেখানে আলাদাভাবে জানতে হবে। আর আমাদের হয়তো লক্ষ্য থাকবে, যেটা আপনি বললেন যে ব্যতিক্রম শব্দগুলো জেনে নেওয়া, হয়তো আমরা সাধারণ বুদ্ধিতে বুঝতে পারবো। মানে ব্যতিক্রম জানলে আমরা মানে ভাস্ট বিষয়টাকে মাথায় রাখতে পারবো। আমরা প্রত্যেকটা শব্দ ধরে ধরে মনে রাখতে চাইলে তাহলে আমাদের দিনের শেষে গিয়ে দেখবেন বা বছরের শেষে গিয়ে মানে কনফিউশনই থাকছে। ওই জন্য ব্যতিক্রমগুলো জানলে বাদ বাকিগুলো আমরা আমাদের সাধারণ ধারণার ভিত্তিতেই চালাতে পারবো। ঠিক আছে, কিন্তু এক কথা যদি বলা যায়, যেমন আমরা জেন্ডারটা বুঝি সংস্কৃত নয়, সেভাবে সেই মানে লজিকে সেটা বোঝা যাবে না বা ওটা ধরা যাবে না হ্যাঁ, যে। পুরোপুরি ওই লজিকে যাওয়া যাবে না, আচ্ছা, ঠিক আছে। কারণ এটা পুরো শব্দের বৈশিষ্ট্য, অন্য ল্যাঙ্গুয়েজে সেটা অর্থের বৈশিষ্ট্য। আচ্ছা, ব্যাপারটা এরকম। এখন মানে একটা জিনিস, মানে আপনি একই জিনিস, এখন এটা আপনি সেটা একরকম ভাবে ব্যবহার করবেন, অন্য অন্য কারোর কাছে গেলে সে সেরকম মানে তার মতো করে ব্যবহার করবে, সেরকমই এখানেও তাই। অন্য ল্যাঙ্গুয়েজে সেটা অর্থের নিজস্ব বৈশিষ্ট্য, অর্থের সম্পত্তি ওটা, তাহলে সেখানে তার একটা আলাদা মানে বৈশিষ্ট্য আছে। সংস্কৃতে সেটা শব্দের সম্পত্তি, তাই শব্দ যেমন চালাচ্ছে তেমন চলতে হবে। শব্দটা সেটা তো তাহলে একটা অ্যাবস্ট্রাক্ট হিসেবে যে ওটা বোঝার ক্ষেত্রে আমি বুঝলাম যে এই হ্যাঁ, প্যাটার্নে এটা অসুবিধা নেই, আমাদের এটা ব্যবহার করতে করতে একটা আস্তে আস্তে ধারণা হয়ে যাবে। ঠিক আছে, এটা বাক্য করতে করতে অভ্যাস করতে করতে এটা ধারণা এসেই যাবে একটা। হ্যাঁ, ঠিক আছে, সেটা বুঝতে পারছি। সংস্কৃত ভাষাটা এইভাবেই শিখতে শিখতে এগোতে হবে, আস্তে আস্তে ব্যাপারটা আমাদের মধ্যে চলে আসবে। হ্যাঁ, মানে এই বিশেষ করে কোনটা কোন লিঙ্গের শব্দ এটা বোঝার ক্ষেত্রে আমাদের ওই ব্যবহারটাই আস্তে আস্তে প্রমাণ হবে, মানে আমরা ওই অভ্যাসটাই আমাদের আস্তে আস্তে করে করে জানতে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, তো আচ্ছা, তো আমরা কি কি দেখলাম তাহলে? এই অ্যাড্রেস কিভাবে কি হচ্ছে এই বিষয়টা দেখলাম আমরা। শেষে কোন অক্ষর আছে, কোন লিঙ্গ, শব্দরূপের ক্ষেত্রে আবার দুটো জিনিস অ্যাড হবে, কি কি? বিভক্তি আর বচন, তাই না? দেখুন এরকম তাহলে ক্রিয়াপদের ক্ষেত্রেও তাই, সেটা আমরা পরের ক্লাসে দেখবো, ক্রিয়াপদ এখন দেখবো না, আমরা এখন শব্দরূপই দেখে যাব। আচ্ছা, তো তাহলে দেখুন ওয়ার্ড অ্যানালাইসিস, অর্থাৎ শব্দরূপের ক্ষেত্রে কি কি লাগছে আমার? লিঙ্গ, শেষে কোন অক্ষর আছে, শব্দ, লিঙ্গ, বিভক্তি, বচন। পুরুষটা আমি এখানে নিচ্ছি না, পুরুষটা আমার লাগবে কখন লাগবে, সেটা ক্রিয়াপদের ক্ষেত্রে লাগবে। মানে যখন আমি ক্রিয়াপদকে মানে শব্দরূপের সঙ্গে ক্রিয়াপদকে বা ধাতুরূপকে যখন যুক্ত করব, তখন আমাকে আবার শব্দরূপের পুরুষটা জানতে হবে। ঠিক আছে, এখন ওই জন্য আমি পুরুষটাকে নিচ্ছি না। পুরুষটা আপনারা সবাই জানেন যে এখন
আহ, আমি আমরা তুমি তোমরা এই এই দুটোকে বাদ দিলে বাদ বাকি সবই প্রথম পুরুষ, তাই না? আর আমি আমরা হচ্ছে উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ। এটা তো সবাই জানেন। ধরুন এখন আমি এখানে যে শব্দগুলো লিখেছি সবগুলোই মানে কোন পুরুষের শব্দ? সবগুলোই প্রথম পুরুষের শব্দ, তাই না? তাই তো। আচ্ছা, এবারে আপনারা কিন্তু এখানে একটা মানে একটা কন্ট্রাস্ট দেখতে পাবেন জিনিসটা। ইংরেজি ভাষার সঙ্গে আমাদের এই মানে আমাদের যে বাংলাতে যে পুরুষ ব্যবস্থা বাংলা ভাষাতে, সেটাও তো সংস্কৃত থেকেই এসছে, প্রথম পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ। তো দেখুন মানে ইংরেজিতে কিন্তু আবার ফার্স্ট পার্সন মানে ফার্স্ট পার্সন কি মানে কোনটা, কোন শব্দগুলো? থার্ড পার্সন মানে হচ্ছে প্রথম পুরুষ, তাই তো। ইংরেজিতে হচ্ছে থার্ড পার্সন আমাদের প্রথম পুরুষ, ফার্স্ট পার্সন হচ্ছে আমাদের উত্তম পুরুষ। মানে ফার্স্ট মানে ইংরেজিতে আমরা অনুবাদ করলে প্রথম পুরুষ দাঁড়ায়, কিন্তু ফার্স্ট বলতে আমাদের মানে যদি দুটো ল্যাঙ্গুয়েজের দৃষ্টিতে দেখি তাহলে ফার্স্ট পার্সন বলতে আমাদের উত্তম পুরুষ, থার্ড পার্সন হচ্ছে প্রথম পুরুষ, তাই না? তো মানে এই বৈচিত্র্যটা কেন সেটা মানে দেখুন, আমাদের এটা হচ্ছে একটা ফিলোসফির ব্যাপার। মানে আমাদের ভারতীয়দের ক্ষেত্রে যেহেতু মানে আমাদের আমাদের কালচারে যেহেতু মানে প্রথম পুরুষ এখানে যেহেতু ত্যাগ, মানে ওয়েস্টার্ন কালচারে হচ্ছে ভোগ প্রধান, আমাদের কালচারে ত্যাগ প্রধান। ঠিক আছে, মানে লিখিতভাবে সবকিছু, কি হচ্ছে না হচ্ছে সেটা পরের কথা। মানে মানে ঋষি মুনিদের সেই পরম্পরা অনুযায়ী ত্যাগ প্রধান। তাহলে ত্যাগ প্রধান প্রধান যেহেতু, তাই জন্য এখানে আমি আমরা তুমি তোমরা পরে যে আছে সেই মুখ্য, সেই প্রধান। ওই জন্য এখানে প্রথম পুরুষ বলতে সে তারা, মানে আমি আমরা তুমি তোমরার বাইরে এরা এখানে আমাদের মানে প্রধান আর কি, তাই এরা প্রথম। আর ওয়েস্টার্ন কালচারে হচ্ছে ভোগ প্রধান, তাই সেখানে প্রথম বলতে আমি। তো এই কারণে এই বৈচিত্র্য। তো যাই হোক, তাহলে পুরুষ ব্যাপারটা আপনারা সবাই জানেন যে কোনটা কোন পুরুষের শব্দ। সেটা এখানে যে কটা আমরা এক্সাম্পল লিখেছি সবগুলোই কোন পুরুষের শব্দ? প্রথম পুরুষের শব্দ, তাই না? একমাত্র এখানে অসমত শব্দ মানে আমি আমরা, এটা হচ্ছে উত্তম পুরুষ মানে উত্তম পুরুষের শব্দ। আর ইউষ্মত তুমি তোমরা, এটা হচ্ছে মধ্যম। ঠিক আছে, তাহলে বাকি সবগুলোই প্রথম পুরুষ। স্যার আপনি যেটা লিখছেন বোর্ডে দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, সরি, ওটা শেয়ার করা নেই। এক মিনিট। আচ্ছা, তাহলে মানে পার্সন পুরুষ এই বিষয়টা সবাই জানেন, মানে কোনটা কোন পুরুষের শব্দ। আমি আমরা উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, এর বাইরে সবই প্রথম পুরুষ। তাহলে এই পুরুষ ব্যাপারটা আমাদের লাগবে। পুরুষ ব্যাপারটা আমাদের কখন লাগবে? যখন আমরা মানে শব্দরূপের সঙ্গে যখন ক্রিয়াপদকে ব্যবহার করবো, ধাতুরূপকে ব্যবহার করব, অর্থাৎ বাক্য প্রয়োগের ক্ষেত্রে আমাদের আবার শব্দরূপের পুরুষটাকেও জানতে হবে। মানে অ্যাড্রেসের মধ্যে, শব্দরূপের অ্যাড্রেসের মধ্যে পুরুষটাকেও ইনক্লুড করতে হবে। ওটা ইনক্লুডেড আছে, আমরা বলছি না শুধুমাত্র যখন কেবল শব্দরূপ শিখছি তখন ওটা লাগছে না, বলার প্রয়োজন নেই। কিন্তু যখন আমরা ওই শব্দরূপের সাথে ধাতুরূপকে যোগ করব, অর্থাৎ শব্দ ক্রিয়া একসাথে ব্যবহার করব বাক্যে, তখন আবার পুরুষটা আমার লাগবে শব্দরূপের ক্ষেত্রে। তাহলে অ্যাড্রেসের ক্ষেত্রে কি কি জিনিস আছে আমাদের? তাহলে শব্দরূপের ক্ষেত্রে বা শব্দের ক্ষেত্রে, শব্দরূপের ক্ষেত্রে বিশেষ করে শেষে কোন অক্ষর আছে, অন্তঃ, সেই বর্ণান্ত শব্দ হবে, কোন লিঙ্গের শব্দ, কোন পুরুষের শব্দ, রূপটা কোন বিভক্তির, কোন বচনের। খেয়াল করে দেখুন, দুটো বক্স আছে। তাহলে প্রথম বক্স যেটা আছে সেটা শুধুমাত্র শব্দের পরিচয়ের জন্য, তার সাথে যদি শব্দ রূপের পরিচয় করাতে হয় তখন আমাকে ফার্স্ট বক্স প্লাস সেকেন্ড বক্স মানে বিভক্তি বচন এই দুটোকেও নিতে হবে। ঠিক আছে।
দেখুন এখানে শিব শব্দ, মানে কয়েকটা এক্সাম্পল দিয়েছে এখানে। শিবহা, এটা রূপ দিয়েছে, শব্দরূপ দিয়েছে। শব্দটা কি? শিব শব্দ, সেটা অকারান্ত শব্দ, পুংলিঙ্গ, এক বচনের রূপ শিবহাটা। মানে অকারান্ত শিব শব্দের পুংলিঙ্গের এক বচনের রূপ। আচ্ছা, যদি আপনাদেরকে আমি কয়েকটা ওখান থেকে এক্সাম্পল দিই, ধরুন আগের দিন যেমন জিজ্ঞাসা করেছিলাম কিছু কিছু আপনাদেরকে, ধরুন এখানে এই যে কেউ একজন বলুন দেখি, রমাভিহি, এটা তাহলে আমরা অ্যাড্রেস কি দেবো? এই রূপটার অ্যাড্রেস আমি কিভাবে বলবো? উপরে লেখাও আছে, বলুন আপনারা নিজেরা একটু। কি বলবো আমরা? আকারান্ত স্ত্রীলিঙ্গ রমা শব্দের, পুরুষটাকে বলতে পারি আকারান্ত স্ত্রীলিঙ্গ প্রথম পুরুষ রমা শব্দের তৃতীয়া বিভক্তির বহুবচনের রূপ। দেখুন এতগুলো অ্যাড্রেস, মানে অ্যাড্রেস আমাকে এতগুলো জিনিসকে অ্যাড করতে হবে, অ্যাড করে করে বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আপনাদের একটা হোম টাস্ক থাকবে সবার। আমি এরকম 5টা শব্দরূপ দেবো, মানে ভিন্ন ভিন্ন, মানে শেষের শব্দটা হচ্ছে, মানে শেষের যে অক্ষরটা সেটা আলাদা আলাদা হবে। ধরুন গুরু শব্দের রূপ দিলাম একটা, বা কোনো একটা হরি শব্দের রূপ দিলাম। ঠিক আছে, আমি শুধু পাশে লিখে দেব যে কোন শব্দ লিখে দেবো, মানে মূল শব্দটা আমি লিখে দেবো। একটা শব্দের রূপ দিলাম, ধরুন মানে কোন মানে আমি কি কি লিখে দেবো, ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। এরকম আপনাদেরকে 5টা মতো হয়তো দেওয়া হলো, সেটা আপনারা নিজেদের খাতাতে লিখে আনবেন। ধরুন আমি একটা রূপ দিলাম হরয়াহা, এরকম রূপ দিলাম। আমি এখানে লিখে দেবো যে হরি শব্দ, শব্দটা হচ্ছে হরি শব্দ, আর রূপটা এখানে পঞ্চমী, প্রথমা, আর প্রথমার বহুবচন 1 3। এবার আপনাদেরকে এটার অ্যাড্রেস লিখে আনতে হবে। অ্যাড্রেস কিভাবে লিখবেন আপনারা? খাতায় লিখবেন কিভাবে? তাহলে এইভাবে লিখবেন যে হরি শব্দ শেষে ইকার, আর কোন লিঙ্গ? তাহলে ইকারান্ত পুংলিঙ্গ প্রথম পুরুষ হরি শব্দের প্রথমা বিভক্তি এক বচন। ঠিক আছে, এইভাবে আপনারা 5টা এরকম এক্সাম্পল দেওয়া থাকবে। আপনার তাহলে 5টা এরকম এক্সাম্পল দেওয়া থাকবে, আমি ব্র্যাকেটে দিয়ে দেবো এরকম, লিঙ্গটাও না হয় দিয়ে দেবো এরকম পুংলিঙ্গ বলে। তাহলে আপনারা নিজের এইরকম ভাবে লিখে আনবেন। 5টা এরকম দেওয়া থাকবে রূপ, আপনাদের কাজ হবে এইভাবে লেখা শুধু। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে এই হোম টাস্ক নিয়ে? তো একবার একটু দেখান এটা, যেটা লিখতে হবে আমাদেরকে। ইকরন্ত পুংলিঙ্গ প্রথম পুরুষ পুরুষের শব্দ, প্রথম পুরুষের শব্দ, হরি শব্দের প্রথমা বিভক্তির এক বচন। এক বচন? বহু বচন, সরি গুড। তাহলে বহু বচন এটা। তাহলে এইভাবে আপনাদেরকে 5টা এরকম রূপ দেওয়া হবে, ব্র্যাকেটে এরকম দিয়ে দেওয়া হবে। আপনারা তাহলে ওটা লিখে সবাই প্রত্যেকে লিখে গ্রুপে পাঠিয়ে দেবেন। ঠিক আছে? এবারে গ্রুপে আপনারা পাঠাবেন কিভাবে? ছবি তুলে পাঠাবেন এবং হোম টাস্ক বলে লিখে দেবেন এবং আমার নাম লিখে দেবেন, যে হোম টাস্ক ফর রাজু স্যার বা রাজকুমার স্যার। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাঠাতে হবে? হ্যাঁ, গ্রুপেই পাঠাবেন। ঠিক আছে, আমার ক্লাস হচ্ছে শুক্রবার, তাহলে আপনারা হচ্ছে নেক্সট বৃহস্পতিবারের আগে পর্যন্ত পাঠিয়ে দেবেন। আমি এরকম 5টা শব্দ দিয়ে দেবো আপনাদেরকে, আজকে দিয়ে দেবো। এই শব্দগুলো কোথায় দেবেন স্যার? গ্রুপেই দিয়ে দেবো। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? আর স্যার লিংক এটা শেয়ার করে দেবেন। ফার্স্ট ক্লাস। আচ্ছা, আপনি লাস্ট কি ভিডিও ইজ অলসো देयर। প্রথম থেকে গ্রুপে আছেন?
না, আমি এখনই জয়েন করেছি। মানে 2 গ্রুপে জয়েন classes করেছেন কি আজকে? না, 2 ক্লাসেস হয়েছে। 2টো ক্লাস হয়েছে। মানডে না, ওখানে আজ অলরেডি ক্লাসের লিংক পাঠানোই আছে, শেয়ার করাই আছে। ইউটিউব লিংক ইয়েস, ইউটিউব লিংক। আজকে আচ্ছা, আজকের না, আজকেরটা ইনক্লুড হয়ে যাবে। আগের ক্লাসের লিংক পাঠানো আছে। এবারে আপনারা হচ্ছে মানে প্রত্যেক ক্লাসের ওই ওখানে একটু ফলো করে রাখবেন, ওখানেই পাবেন। আচ্ছা, আচ্ছা। আপডেট হলে থ্যাংক ওখানেই পেয়ে যাবেন সব ক্লাসগুলো। ওকে। And I will write in English or Hindi, sir? Yes, whatever you can prefer. Okay, thank you, sir. তো তাহলে এইভাবে আপনারা কাজগুলো করবেন। আর শব্দরূপ যেমন ভাবে শেখানো হচ্ছে আপনারা শব্দরূপ কিছু কিছু রকম ভাবে দেখুন, কারণ এতটুকু তো আপনারা বুঝে গেছেন যে আমাদের সংস্কৃতে আমাদেরকে ট্রান্সলেশন শিখতে গেলে, ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদেরকে শব্দরূপ আর ধাতুরূপ হচ্ছে আমাদের জানতেই হবে। শব্দরূপ ধাতুরূপ জানা ছাড়া আমাদের মানে এক পা আমরা এগোতে পারবো না। তো শব্দরূপ আপনারা একটু চেষ্টা করুন, মানে শব্দরূপ কি করবেন একটু মানে রেগুলারলি, মানে বেশিক্ষণ না। আপনারা যখন নতুন নতুন শব্দ শিখছেন মুখস্থ করতে হবে না, আপনারা শুধুমাত্র কি করবেন একটু আবৃত্তির মতো করে একটা নির্দিষ্ট রিদিমে পড়বেন শুধুমাত্র। মানে একটা শব্দরূপ পড়তে আপনার 1 মিনিট সময় লাগবে, 1 মিনিট তার কমও লাগতে পারে, ওই 1 মিনিটই লাগবে হয়তো। তা আপনি 1 মিনিট শুধুমাত্র জাস্ট রিডিংই পড়বেন এবং একটা রিদিমে পড়বেন, একটু গানের মতো করে, একটা সুরের মতো করে পড়বেন, যাতে আপনার ওই মনে থাকে। যেমন আমরা হয় না যে ছড়া আকারে কোনো কিছু পড়লে মনে থাকে, সেরকম ভাবে। তাহলে ওই জন্য ওইভাবে জাস্ট একবার আবৃত্তি মতো করবেন। এরকম প্রতিদিন একটা শব্দরূপ আপনি আবৃত্তি করলেন, মানে পরপর 3-4 দিন আবৃত্তি করলেন, দেখলেন অটোমেটিক্যালি যেন মনে আছে, মনে থেকে যাচ্ছে। মানে আমি জাস্ট একটা এক্সাম্পল, এইরকম ভাবে পড়লেন আপনি যে কোনো রিদিমে, আপনার পছন্দ মতো যে কোনো একটা রিদিমে পড়লেন, 3টে করে নিয়ে, মানে এরকম ভাবে ধরুন প্রথমে যেটা আছে রাম শব্দের, রামঃ রামো রামাঃ রামম রামো রামান। এবারে আপনার পছন্দ মতো যে কোনো রিদিম আপনি জাস্ট একটা ধরে নিন, সেই রিদিমে আপনি জাস্ট এরকম আবৃত্তি করুন, একবার দিনে একবার আবৃত্তি করুন, 1 মিনিট সময় লাগবে। এরকম করে একটু দেখুন, দেখবেন 3-4 দিন পড়লে অটোমেটিক্যালি শব্দগুলো রূপগুলো মনে থাকছে। এমনি যদি পড়েন একটু মানে তখন মুখস্থ করতেও কষ্ট, মনে রাখতে কষ্ট। মানে এরকম যদি পড়েন রামঃ রামৌ রামাঃ, এটা ঠিক অনেকটা কষ্টকর মনে রাখাটা। একটু ছড়ার মতো করে পড়বেন, দেখবেন মনে থাকবে। আচ্ছা, পরের ক্লাস থেকে আমরা এবারে ছোট ছোট করে বাক্য লিখতে শিখবো। হয়তো একটা বাক্য, হয়তো দুটো, শুধুমাত্র একটা কারক থাকবে, একটা ক্রিয়াপদ থাকবে, মানে কর্তা আর ক্রিয়া, এরকম আমরা বাক্য শিখবো এখন প্রথমে, ছোট ছোট বাক্য একেবারে। ঠিক আছে, তো আস্তে আস্তে আমরা এরকম ধীরে ধীরে বাক্য রচনা শিখবো এইভাবে। বেশ, ঠিক আছে, তাহলে প্রত্যেকে তাহলে হোম টাস্ক যেটা দেওয়া হবে ওইভাবে করবেন। আর আমি আজকে যেটা ওই রাফ ওয়ার্ক যেটা হয়েছে আমাদের, ওটা আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি। আর স্টাডি মেটেরিয়াল যেটা আছে সেটা তো শেয়ার করাই আছে, শুধুমাত্র আমি তাহলে রাফ ওয়ার্ক শেয়ার করে দিচ্ছি। আর ওখানেই হোম টাস্ক, তার জন্য আমি আরেকটা আলাদা পিডিএফ করে দিচ্ছি এই 5টা শব্দের। ঠিক আছে, তাহলে ওখান থেকে দেখে তাহলে সেগুলো করবেন আপনারা। ঠিক আছে তাহলে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। শুভরাত। Thank you, sir. শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। শুভরাত্রি, sir. শুভরাত্রি।